রাতের ঢাকা শহর এখন পুরো নিঝুম। রাস্তার নিয়ন বাতির আলোয় পিচঢালা পথটা চকচক করছে। একটা কালো রঙের বিশালবহুল গাড়ি এসে থামে শহরের সবচেয়ে নামী ক্লাবের সামনে। গাড়ির দরজা খুলে ধীর পায়ে নেমে আসে এক যুবক। পরনে তার কালো ব্লেজার, চোখে কালো চশমা, মুখে কোনো মায়া দয়া বা আবেগের চিহ্ন নেই। তার নাম রাফি। আন্ডারওয়ার্ল্ডের মানুষ তাকে চেনে এক নামে। সে কোনো সাধারণ অপরাধী নয়, সে এক ভয়ঙ্কর মাফিয়া, ঠান্ডা মাথায় সাইকোপ্যাথিক কিলার, যার বুকে দয়া বা মায়া বলে কোনো শব্দের অস্তিত্ব নেই। রাফি তার পকেটে হাত দেয়। সেখানে রাখা আছে একটা রিভলভার আর একটা ধারালো স্পেশাল ছুরি। আজ রাতে তার একটা বিশেষ শিকার আছে। ক্লাবের ভেতরে ঢোকার মুখে দুজন বডিগার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। রাফি এক মুহূর্ত সময় নষ্ট না করে চোখের পলকে পকেট থেকে ছুরিটা বের করে প্রথম জনের গলায় চালিয়ে দেয়। ফিনকিতে রক্ত ছিটকে পড়ে দেয়ালের গায়ে। দ্বিতীয় জন চিৎকার দেওয়ার আগে রাফি তার পিস্তলের সাইলেন্সার লাগানো নলটা তার কপালে ঠেকিয়ে ট্রিগার চেপে দেয়। কোনো বড় শব্দ হয় না, শুধু দুটো তাজা লাশ মাটিতে লুটিয়ে পড়ে। রাফি লাশের ওপর দিয়ে পা দিয়ে হেঁটে ভেতরে চলে যায়। ভেতরে মিউজিকের আওয়াজ আর আলোর খেলা চলছে। রাফি সোজা হেঁটে ভিআইপি জোনের দিকে এগিয়ে যায়। সেখানে আজ বসে আছে রাশেদ খান। রাশেদ খান এলাকার মস্ত বড় ডন, কিন্তু সে জানে না আজ তার জীবনের শেষ রাত। রাফির ডান হাত এবং বাম হাত হিসেবে পরিচিত কয়েকজন শুটার ইতিমধ্যেই ক্লাবের চারপাশে ঘিরে ফেলেছে। রাফিকে দেখে রাশেদ খানের চারজন গার্ড এগিয়ে আসে। রাফি পকেট থেকে রিভলভার বের করে পরপর 4টে গুলি করে। চারজনই বুক আর মাথায় গুলি দেয়। মেঝেতে পড়ে ছটফট করতে থাকে। ক্লাবের ভেতরে থাকা সাধারণ মানুষ ভয়ে চিৎকার করে দিক বেদিক ছুটতে শুরু করে। মিউজিক বন্ধ হয়ে গেল। পুরো ক্লাবে এখন শুধু নীরবতা ভর করেছে। রাফি ধীর পায়ে হেঁটে রাশেদ খানের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক পৈশাসিক আনন্দ। রাশেদ খান ভয়ে কাঁপতে কাঁপতে সোফা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তার হাতে থাকা মদের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। সে রাফির দিকে তাকিয়ে ঢোক গিলে। রাফি তার হাতের রক্তাক্ত ছুরিটা টেবিলের উপর রাখে। তারপর রাশেদ খানের ঠিক মুখোমুখি একটা চেয়ার টেনে বসে রাশেদ বলল, তুই এখানে কেন এসেছিস রাফি? নতুন গ্যাং হয়েছে আন্ডারওয়ার্ল্ডে, তারই লিডার তুই। ক্র্যাক নাম দিয়েছিস গ্যাংয়ের। তুই আমার লোকদের মারছিস কেন? রাফি একটা কুৎসিত হাসি দিল। সে নিজের হাতের আঙুলগুলো নাড়াতে নাড়াতে রাশেদ খানের দিকে তাকায়। তারপর বলল, আমি যেখানে যাই সেখানে শুধু আজরাইল যাই। তুই কি ভাবতি তুই পার পেয়ে যাবি? কোনো ডন আমার কাছে পাত্তা পাবে না। আমি মারব সবাইকে। তোর নামের বহু আগেই মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল রে। পারলে তুই তোর মরণ ঠেকা। রাশেদ পিস্তল তুলতে যায়। রাফি তার আগেই ছুরিটা ঢুকিয়ে দিল ওর হাতের ভেতরে। তারপর ঘুরিয়ে সেটা বের করলো। রাশেদের আরও লোকেরা বের হয়, কিন্তু রাফির লোকেরা তাদের মেরে ফেলল। রাশেদ ভয় পায়। সে ভয় নিয়ে বলল, আমার কাছে অনেক টাকা আছে, তো যা চাইবি আমি তাই দেব। আমাকে ছেড়ে দে। তোর এই সস্তা লাইফটার দাম আমার কাছে একটা বুলেটের চেয়েও কম। রাফি টেবিল থেকে ছুরিটা আবার হাতে তুলে নেয়। সে ছুরিটার ধারালো অংশটা নিজের আঙুল দিয়ে পরীক্ষা করে। রাশেদ খান তখন কাঁপছে। সে বুঝতে পারছে আজ তার বাঁচার কোনো পথ নেই। রাফির পেছনে তার ছেলেরা পুরো ক্লাবটা দখল করে নিয়েছে। তোকে মারার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আজ সেই রাত। দয়া কর রাফি, আমার পরিবার আছে। আল্লাহ যখন মানুষের ভাগ্য লেখে তখন আমার মতো মানুষকে পাঠায় ডেস্ট্রয়ার হিসেবে। তোর কপালে আজ কোনো দয়া নেই। রাফি উঠে দাঁড়ায়। সে রাশেদ খানের চুল মুঠো করে ধরে মাথাটা টেবিলের উপর আছাড় মারে। রাশেদ খানের নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করলো। সে ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু রাফির মন গলে না। রাফি রাশেদ খানের একটা হাত টেনে টেবিলের ওপর সোজা করে রাখে। তারপর কোনো কথা না বলে হাতের ছুরিটা দিয়ে রাশেদের একটা আঙুল কেটে আলাদা করে ফেলে। রাশেদ খান তীব্র যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারানোর উপক্রম হয়। রাফি তার মাথায় মদ ঢেলে দেয়, যেন সে পুরো কষ্টটা টের পায়। চিৎকার কর, তোর এই কান্নাই আমার কাছে মিউজিক। আমাকে কেন মারছিস তুই? একেবারে মেরে ফেল, এভাবে কষ্ট দিস না। তোরে মারছি আমার ভাইকে মারার জন্য, মনে আছে? তোরা চারজন আবার বড় ভাইকে কয় টুকরো করেছিলি। একবারে মারলে তো গেম নষ্ট হয়ে যাবে। তোকে আমি তিলে তিলে মারব।
রাফি তার পিস্তলটা বের করে রাশেদ খানের পায়ে একটা গুলি করে। রাশেদ মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। রাফি তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালো, তারপর বলে, এই দুনিয়াতে রাফির ওপর কথা বলার সাহস কেউ রাখে না। তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস। মাফ করে দে রাফি, আমি দেশ ছেড়ে চলে যাব। তুই দেশ নয়, দুনিয়া ছেড়ে যাবি। রাফি পিস্তলটা সোজা রাশেদ খানের কপালে তাক করে ধরল। কোনো দ্বিধা ছাড়া সে ট্রিগার চেপে দেয়। একটা হালকা শব্দ হয় আর রাশেদ খানের দেহটা নিথর হয়ে গেল। রাফি পকেট থেকে একটা রুমাল বের করে হাত পরিষ্কার করে, তারপর ছেলেদের দিকে তাকিয়ে বলে, পুরো জায়গাটা সাফ করে দাও। সে ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। রাতের অন্ধকার তাকে আবার গ্রাস করে নেয়। দেরি হয়ে যাওয়াতে ক্লাসের জন্য তাড়াহুড়ো করে হেঁটে আসে একটা মেয়ে, নাম তার জিয়া। আজ ক্লাসে আসতে তার কিছুটা দেরি হয়ে গেছে। সে ক্লাসরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার পাল্লায় হালকা টোকা দিয়ে ভেতরে উঁকি মারে। ভেতরে এক নতুন শিক্ষককে দেখা যায়। জিয়া একটু ইতস্তত করে অনুমতি চাওয়ার জন্য মুখ খোলে। আসবো স্যার? না, আসবে না। বিরক্তি ও রাগের সাথে যে এই কথাটা বলল, জিয়া তার দিকে ভালো করে একবার দেখে নেয়। ইনি কি তবে নতুন বিজ্ঞানের শিক্ষক জনাব রাফি রহমান? ওর সামনে দাঁড়িয়ে আছে 28-29 বছর বয়সের এক ব্যক্তি। গায়ের রং ফর্সা বললেই ভালো হয়, লম্বাটে মুখ, মুখে হালকা দাড়ি গোঁফ আছে। মাথার চুলগুলো খুব কেয়ারলেসভাবে পেছনের দিকে উল্টানো। প্রায় 6 ফুট 1 ইঞ্চির কাছাকাছি উচ্চতা, চোখে একটা চশমা, পরনের সাদা ফুল স্লিভ শার্টটা সুন্দর করে কনুই পর্যন্ত ঘোটানো, পরনে নীল জিন্স প্যান্ট, বাঁ হাতে একটা ঘড়ি আছে, কিন্তু এসব বাহ্যিক রূপের কিছুই না। ওনার গভীর চাহনি আর ওনার মুখটা দেখলেই বোঝা যায় উনি কতটা ব্যক্তিত্বের অধিকারী। জিয়াকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি আরও রেগে যায়। তার কপালে ভাঁজ পড়ে। কি বললাম শুনতে পাওনি? আই সেড গেট লস্ট ফ্রম মাই ক্লাস। স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। আমি কোনো এক্সপ্লেনেশন চাই না, জাস্ট গেট আউট। তোমাদের মতো স্টুডেন্টদের কাছে হয়তো সময়ের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে আছে। আমি তোমার একার জন্যে এভাবে ক্লাসের সময় নষ্ট করতে পারবো না। সো গেট আউট ফ্রম হেয়ার রাইট নাও। জিয়া আর দাঁড়াতে পারে না ওখানে। এত বড় ক্লাসের সবার সামনে এইরকম অপমান সহ্য করা সম্ভব না ওর পক্ষে। চোখ দুটো পানিতে ভরে আসে, তাই ও মুখ নিচু করে সেখান থেকে বেরিয়ে আসে। জিয়া একদম সাধারণ একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। বাবা মা, বড় ভাই আর তাকে নিয়ে একটা ছোট্ট সুখী পরিবার। পুরো বাড়ির সবার চোখের মণি সে, বিশেষ করে বাবার খুব আদরের মেয়ে। বাড়িতে সারাক্ষণ ওর নামে ডাক পড়তেই থাকে, জিয়া এটা করে দাও, জিয়া ওটা নিয়ে এসো। মেয়ের প্রতি বাবার এরকম ভালোবাসা দেখে মাঝে মাঝে তো ওর মা একটু অভিমান করে ওর বাবার কাছে বলে, তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, মেয়েকে সারাক্ষণ ভালোবাসায় মুড়িয়ে রেখেছ। আর জিয়া তখন মায়ের সেই মুখ দেখে হাসতে হাসতে বলে ওঠে, হিংসুটি মা আমার। এই কথা বলে সে দৌড়ে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিয়া একা একা চুপচাপ ভার্সিটির কমন রুমে গিয়ে বসে রইল। চারপাশটা একদম ফাঁকা। তার চোখের কোণ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে মনে মনে ভাবে এখন এইসব অপমান ওর সহ্য হয়ে যাওয়া উচিত, বিশেষ করে সেই একটা বিশেষ দিনের পর থেকে। কিন্তু তাও সে নিজের মনকে বোঝাতে পারে না, কারণ সেদিনও তার কোনো দোষ ছিল না, আর আজকেও তার কোনো দোষ নেই। আজ তো মাত্র 5টা মিনিট দেরি হয়ে গিয়েছিল। তার জন্য নতুন স্যার ক্লাসের সবার সামনে কত কিছু শুনিয়ে দিল। জিয়া নিজের চোখের পানি মুছে একটা প্রতিজ্ঞা করে, যেদিন ও একদম সঠিক টাইমে ক্লাসে যেতে পারবে শুধুমাত্র সেদিনই ও এই স্যারের ক্লাস করবে। তার আগে আর কখনো ওনার ক্লাসের ধারে কাছেও যাবে না। এদিকে ক্লাসের সময় শেষ হওয়ার পর রাফি স্টাফ রুমে গিয়ে বসে। তখন রিনা নামের অন্য একজন সহ শিক্ষিকা রাফির টেবিলের সামনে এসে দাঁড়ালো। সে রাফিকে খুব গম্ভীর হয়ে বসে থাকতে দেখে তারপর বলে, কিছু যদি না মনে করো, রাফি একটা কথা বলি। হ্যাঁ, বলুন না। আজ ওভাবে তোমার জিয়াকে বকাটা উচিত হয়নি। ওই এরকম দেরি কোনোদিন করে না। আর তাছাড়া আজ তো মাত্র 5 মিনিট দেরি করে এসেছিল, একটু কম বকতে পারতে মেয়েটাকে। স্টাফ রুমের বাকি শিক্ষক শিক্ষিকারাও রিনা ম্যাডামের কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। তারা সবাই জিয়াকে চেনে এবং জানে মেয়েটা কতটা ভালো, কিন্তু রাফি নিজের অবস্থানে অনড় থাকে। সে বলল, ম্যাম প্লিজ, হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে, বাট আই অ্যাম ভেরি পাংচুয়াল। আমি কোনো কিছুতেই লেট করা পছন্দ করি না। আমি তোমাকে
তোমাকে বোঝাতে পারবো না যে ওর কেন আজ দেরি হয়ে গেছে। এর আবার কি রিজন হতে পারে? ও এখন খুব ডিস্টার্ব হয়ে আছে। ও, তার মানে রিলেশনশিপ ব্রেকআপ অ্যান্ড ব্লা ব্লা ব্লা। রিনা ম্যাডাম একটু দীর্ঘশ্বাস ফেলে রাফির দিকে তাকায়, তারপর বলল, কথাটা ভুল কিছু বলেনি, তবে এই সম্পর্কটা কোনো প্রেমের নয়, সম্পর্কটা বন্ধুত্বের। মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ও যাদের নিজের সব থেকে কাছের বন্ধু বলে মনে করত, তারা সবাই এক এক করে ওকে একা ফেলে ছেড়ে চলে গেছে। তাহলে নিশ্চয়ই ভুলটা ওরই হবে, নইলে কেন সবাই ওকে এভাবে ছেড়ে চলে যাবে? রিনা এবার একটু বিষণ্ণভাবে হেসে ওঠে। সে রাফির অল্প বয়সের অনভিজ্ঞতা দেখে মাথা নাড়ে। রাফি, হাসালে তুমি। আসলে ও বালিকে নিজের মুঠোর মধ্যে ধরতে গেছিল, তাই এটাই স্বাভাবিক, তাই না, যে সেটা মুঠো থেকে একসময় ফসকে বেরিয়ে যাবে। ও ভেবেছিল ওর বন্ধুরা ওর ছায়ের মতো, যারা কখনো ওকে ছেড়ে যাবে না, আবার কেউ কাচের মতো, যে ওকে সবসময় ওর আসল সত্যিটাকে ওর সামনে তুলে ধরবে। কিন্তু ও বাস্তবতাটাই ভুলে গেছিল যে কাচও একসময় ভেঙে যায়, আর ঘোর অন্ধকারের ছায়াও হারিয়ে যায়। রাফি বেশ অবাক হয়ে রিনার ফিলোসফিক্যাল কথার দিকে তাকিয়ে থাকে। সে কোনো কথা খুঁজে পায় না, আর রিনা হাসতে হাসতে বলতে থাকে, এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়, সব ক্ষণিকের সুখ, মোহ আর মায়া, যা এখনো জিয়ার মতো একটা ছোট মেয়ের বোঝার ক্ষমতার বাইরে। সে এই চরম সত্যিটা মেনে নিতে পারছে না বলেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। আমি এখন আসি, আমার আবার অন্য একটা ক্লাস আছে। বাই এভরিবডি। এই কথা বলে রিনা ম্যাডাম স্টাফ রুম থেকে বেরিয়ে যায়। রিনা চলে যাওয়ার পর পুরো স্টাফ রুমে একটা নীরবতা নেমে আসে। রাফি নিজের চেয়ারে একটু হামান দিয়ে বসলো। সে তার ডান হাত দিয়ে কপালের চুলগুলো পেছনে সরায়, তারপর ক্লান্তি দূর করার জন্য আলতো করে চোখ দুটো বন্ধ করে। কিন্তু চোখ বন্ধ করতেই এক অদ্ভুত কাণ্ড ঘটে। হঠাৎই ওর বন্ধ চোখের সামনে যেন জিয়ার সেই অশ্রুসজল অপমানে লাল হয়ে যাওয়া মুখটা ভেসে ওঠে। মেয়েটার চোখের সেই আগুল চাহনি রাফির মনের ভেতর কোথাও একটা নাড়া দেয়। ও সঙ্গে সঙ্গে চমকে উঠে চোখ দুটো মেলে ফেলে। নিজের এই আকস্মিক পরিবর্তনে সে নিজেই বিরক্ত হয়। রাফি নিজেকে শাসন করতে শুরু করে। সে ভাবতে থাকে, এটা কি দেখলাম আমি? উফ, ফোকাস রাফি, জাস্ট ফোকাস অন ইউর জব. You don't come here just to kill your brother's killer. Just focus on your aim. You have to save this your gang at any cost. সে নিজের ভেতরে সব চিন্তা ঝেড়ে ফেলে আবার গম্ভীর হয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করে। একটা ছেলে আসে রাফির কাছে। ছেলেটাকে নিয়ে রাফি বারান্দায় আসলো। ছেলেটার নাম সৌরভ। সে বলল, স্যার, ভার্সিটির ডোনার আতিক খান, সে এমপি। তার একটা ছোট মেয়ে আছে, তার দুর্বলতা ওই মেয়েটাই। এই ভার্সিটির পাশেই যেই গার্লস স্কুলটা আছে সেইখানে মেয়ে পড়ে, এটুকুই ইনফরমেশন দিতে পারি। ও আচ্ছা, নেক্সট টার্গেট তাহলে আতিক। তবে ওর মেয়েকে ব্যবহার করা হবে, কিন্তু ওর মেয়েকে যেন কেউ না মারে। আর আমি যে টিচারের জায়গাতে এসেছি, ওই টিচারের কি যেন নাম? জি, কাশেম আলী। আচ্ছা, কাশেমকে তার বেতন দিয়ে দিও। আমার মিশন শেষ হলে তাকে তার জায়গা দিয়ে দেব। তাকে চুপ থাকার জন্য ওর দুর্বল পয়েন্ট হাতে রেখো। জি স্যার, তবে আরেকটা কথা, এই ভার্সিটির ভিতরে পুলিশ সুপার আহনাফ কিন্তু ড্রাগস সাপ্লাই করে, সে কিন্তু নেক্সট টার্গেট। সেজন্যই তো ভার্সিটিতে টিচার বদলে আসা। সৌরভ কথা বলে। রাফি বুঝিয়ে দেয় কি কি করতে হবে। দূর থেকে দেখে জিয়া এসব, তবে কথা কি হচ্ছে বুঝতে পারে না। সৌরভ চলে যেতে রাফি গভীর চিন্তায় মগ্ন হয়। সে সামনে একবার তাকালেও ভাবতে থাকে, আই ক্যান রিভিল মাই ট্রু আইডেন্টিটি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সবার কাছে আমি এখন একজন সাধারণ টিচার, আর সবাই সেটাই জানবে যতদিন না আমি আমার সত্যিটা সবার কাছে তুলে ধরব। আর সেটা আমি এখন করতে পারবো না। আই হ্যাভ টু কিপ ইট সিক্রেট। আর তাছাড়া প্রিন্সিপাল তো সব কিছুই জানে, সো আর কারো জানার দরকারও নেই। হঠাৎ একটা পরিচিত পুরুষ কণ্ঠে রাফির চিন্তা ভাঙল। সামনে তাকিয়ে দেখে তার কলিগ তপু দাঁড়িয়ে আছে। এই ভার্সিটিতে জয়েন করার পর ওনার সাথে প্রথম রাফির পরিচয় হয়। রাফি ওনার দিকে তাকাতেই তপু বলল, কি হলো, তোমার তো আর ক্লাস নেই, বাড়ি যাবে না? ওহ ওহ,
আমিও না একদম ভুলে গিয়েছিলাম। তুমি তো শুনলাম প্রিন্সিপাল স্যারের বাড়িতে থাকছো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তা হঠাৎ এখানে কেন? আমি তো মূলত এখানে থাকি না, আর এত কম টাইমে আমি এখনও নিজের জন্য ভালো কোনো থাকার ব্যবস্থাও করতে পারিনি, তাই সাময়িকভাবে ওখানে উঠেছি। প্রিন্সিপাল স্যারের ব্যাপার স্যাপার কিছু বুঝি না বাবা। আমাদের সাথে তো তিনি কথা বলতে চান না, দরকার ছাড়া একদম মুখ খোলেন না, আর তোমাকে এদিকে নিজের ঘরে নিয়ে তুলছে। ভালো ভালো। তপুর কথা শুনে রাফি অস্বস্তি বোধ করে। সে বুঝতে পারে এই চালটা একদম ভুল হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের এত বড় মাফিয়া হয়েও সে এই একটা সাধারণ বিষয়ে ভুল করে বসেছে। প্রিন্সিপালকে বলে আজই অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। ওনার বাড়িতে বেশি দিন থাকলে তো ভার্সিটির বাকি সবার মনেও নানান রকমের সন্দেহ তৈরি হতে পারে। আরে কি ভাবছো? বলি তুমি কখন বেরোবে? আপনি চলুন, আমি একটু পরেই বেরোবো। ওকে বাই, নাইস টু মিট ইউ, বাই দ্য ওয়ে। নাইস টু মিট ইউ টু। তবু চলে যেতেই রাফি আবার ভাবনায় ডুবে যায়। সে হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। এখন তেমন কেউ নেই, বেশিরভাগ টিচারই যার যার বাড়ি চলে গেছে। প্রিন্সিপালের সাথে জরুরি দেখা করে অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। সে নিজের পকেটে রাখা পিস্তল আর ছুরিটা ভালো করে চেক করে নিল। তারপর ভার্সিটিটা দেখতে বেরোয়। প্রথমে সে পার হয় ক্যান্টিন, সেখানে কিছু ছাত্র আড্ডা দিচ্ছে। তারপর সে প্রশাসনিক কাজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক পার হয়। এরপর বয়েজ কমন রুম এবং ইউনিয়ন রুমের সামনে দিয়ে হেঁটে যায়। সে মেন ক্যাম্পাসে মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকজনকে দেখেছে লুকিয়ে কিছু একটা দিচ্ছে, আর অপরজন টাকা দিচ্ছে। সে এগুলো নোটিশ করেও কিছু বলো না। হঠাৎই মাঠের এক কোণে ওর চোখ আটকে যায়। সে দেখতে পায় একটি মেয়ে মাটির উপর উবু হয়ে বসে কিছু বাচ্চা কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে ও কৌতূহল সামলাতে পারে না। সে একটু এগিয়ে এসে খুব কাছ থেকে মেয়েটিকে দেখে। এটা সেই মেয়েটা না যাকে আজ ক্লাসে ঢুকতে দিলাম না? কি নাম যেন? রিনা ম্যাম তো বলেছিলেন জিয়া, বাট ও এখানে কি করছে? ওর তো আর কোনো ক্লাস নেই, তাহলে ও এখনো বাড়ি যায়নি কেন? এসব ভাবতে ভাবতে রাফি যে কখন একদম জিয়ার কাছাকাছি চলে এসেছে তা সে খেয়ালই করতে পারেনি। জিয়া হঠাৎ জুতোর আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকায়। সে রাফিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। রাফি কোনো কথা না বলে ওর দিকে গভীর চোখে তাকিয়ে থাকে। ওর চাহনি দেখে জিয়া ভয়ে মুখটা নিচু করে নিল। বলা বাহুল্য মেয়েটি এখন কিছুটা ভয় আর কিছুটা প্রচণ্ড লজ্জায় কুকড়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কয়েকজন ছেলে একটা মেয়েকে বিরক্ত করার আওয়াজে রাফির সম্বিত ফিরে। ও অন্যদিকে ঘুরিয়ে নিল। রাফি জিয়ার সামনের রাস্তা দিয়ে সোজা এগোতে যেতেই জিয়াও ঠিক একই সময়ে সামনের দিকে এগোতে যায়। ফলে দুজন আবার হুট করে মুখোমুখি চলে আসে। রাফি বাম দিকে যাওয়ার চেষ্টা করতেই জিয়াও ঠিক একই দিকে যেতে চায়। আসলে আচমকা এই পরিস্থিতিতে দুজনেই ভেতর ভেতর খুব নার্ভাস পড়েছে। উফ, রাফি কনসেন্ট্রেট। কি করছিস তুই? আবার আমি বকা খাবো মনে হয় এই গোমরামুখ স্যারটার কাছে। দুজনেই মনে মনে কথাটা বলল। এরপর জিয়া আর কোনো ভুল না করে দ্রুত পাশ কাটিয়ে ওনার সামনে থেকে চলে যায়। কিন্তু দুপা হাঁটার পরেই পেছন থেকে রাফি ডাকলো তাকে। এই জিয়া, রাইট? ইয়েস স্যার। তোমার তো মর্নিং সেশন। স্যার। জানতে পারি কি তুমি এখানে কি করছো? ইটস অলরেডি 1 PM, আর তোমার তো আরও আগে ক্লাস শেষ হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, লাস্ট ক্লাস আমারই ছিল, যেটা তুমি করনি। আমি তোমাকে করতে দেইনি, তো তোমার অনেক আগেই বাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ স্যার, যা ভেবেছিলাম। আবার বকুনি খেতে হবে। হে আল্লাহ, আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। জিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি একটু ধমক দিয়ে বলে ওঠে। কানে কথা যায়নি নাকি? আমি তোমার অজানা কোনো ভাষায় কথা বললাম? না মানে স্যার। মানেটা কি সেটাই তো জানতে চাইলাম। মানে না করে রিজনটা বললে বেশি ভালো হতো। জিয়া নিজের হাত দুটো কসলাতে কসলাতে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ ওর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোন শুনে জিয়া ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে আর চোখে রাফির দিকে তাকায়। রাফি ওর দিকে এক পলক তাকিয়ে আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে গেল। বলা উচিত সে পুরোপুরি চলে যায়নি, শুধুমাত্র জিয়ার চোখের আড়াল হলো। জিয়া স্যারের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা কানে ধরে। তার মা কল করেছে। হ্যাঁ মা বলো। কোথায় তুই? খাইছিস কিছু? হ্যাঁ বিস্কুট খেয়েছি।
আসবি না নাকি? কখন ক্লাস শেষ হয়েছে? ফিরতে বেশি দেরি হবে? না না, আমি বাসের জন্য ওয়েট করছি, এক্ষুনি চলে আসব। আচ্ছা, তাড়াতাড়ি আয়। রাস্তায় একদম দেরি করবি না। হ্যাঁ, ওকে। মায়ের সাথে কথা শেষ করে লাইনটা কেটে জিয়া দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। সে বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকে। রাফি আড়াল থেকে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়া মেয়েটাকে এক নজর মনোযোগ দিয়ে দেখলো আর মনে মনে নানান কথা ভাবতে লাগলো। ও ওর মাকে মিথ্যে কথা কেন বলল? ও তো আসলে এখানে এতক্ষণ ধরে রাস্তার কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল, অথচ মাকে বলল বাসের জন্য অপেক্ষা করছে। সে মেয়েটির ওপর চোখ বুলিয়ে নিল। জিয়ার গায়ের রং খুব একটা ফর্সা না, কিন্তু ওকে কালো বলা অন্যায় হবে। 5 ফুট 4 ইঞ্চির মতন ওর হাইট হবে। আপাতত দৃষ্টিতে একটা সাধারণ হলুদ রঙের কুর্তি আর নীল রঙের জিন্স প্যান্ট পরে আছে। চোখে একটা রিমলেস চশমা। চশমার এই স্টাইলটা দেখতে অনেকটাই রাফির চোখের চশমার মতোই। কোমর পর্যন্ত লম্বা ঘন কালো চুল সুন্দর করে বেনি করে পিঠের উপর ফেলে আছে। বাতাসের ঝাপটায় কিছু অবাধ্য চুল ওর মুখের উপর বারবার এসে পড়ছে, আর জিয়া হাঁটার মাঝেই হাত দিয়ে সেগুলো আবার তার কানের পাশে সরিয়ে নিয়ে আসে। কাঁধে একদিকে আলতো করে ঝোলানো একটা সাধারণ কলেজ ব্যাগ, হাতে ধরা টাচ ফোন। মেয়েটা বড্ড বেশি ফোন অ্যাডিক্টেড মনে হয়। যখন সকালে ক্লাসে ঢুকছিল তখনও এই মোবাইলটা ওর হাতেই ধরা ছিল, আর ওর চোখ দুটো, ওই মায়াবী বড় বড় দুটো চোখ যেন অনেক না বলা গোপন কথা বলতে চায়। তাই অনিচ্ছা সত্ত্বেও বারবার রাফির চোখ জিয়ার ওই চোখের মায়াবী টান দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়েছিল। আর কোনো বাড়তি মেকআপ ছাড়াও তাকে এই রোদের আলোয় অপূর্ব মোহনীয় লাগছিল। রাফি চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একটা মেয়ে এসে রাফির উপর ধাক্কা খেয়ে পড়ল। রাফি তাকে ধরে সোজা করে দাঁড় করায়। মেয়েটার মুখটা দেখেই রাফি চিনতে পারে একটু আগে কয়েকটা ছেলে যাকে টিস করছিল এই মেয়েটাই সেই। মেয়েটি ভয়ে কাছে। ঠিক তখনই 4 জন ছেলে এগিয়ে আসে। তাদের নাম জুবাইর, সাকিব, ফয়সাল আর ইমরান। তারা রাফিকে চিনেও কোনো তোয়াক্কা করে না। মেয়েটি রাফির পেছনে গিয়ে দাঁড়ালো। জুবাইর এক পা এগিয়ে এসে খুব কুৎসিতভাবে বলল, ওই স্যার, মালটাকে আমাদের হাতে তুলে দিন। শালির অনেক তেজ বেড়েছে, বহুত জ্বালিয়েছে ও আমাদের। এখন সময় হয়েছে ও আমাদের সাথে যাবে। হ্যাঁ স্যার, আপনি মাঝখানে নাক গলাবেন না। এই শালি আমাদের অনেক লস করিয়াছে, আজ ওকে আমরা ছাড়বো না। আপনি নিজেই রাস্তা মাপুন। বেশি ভালো সাজতে গেলে আপনার অবস্থা কি হবে জানি না। এই মালটা আজকে আমাদের আনন্দের খোরাক হবে। আপনি জাস্ট চুপচাপ চলে যান, কিছু জানেন না, দেখেন উনি। রাফি পেছনের দিকে না তাকিয়ে খুব শান্ত গলায় মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি ওদের সাথে যেতে চাও? না স্যার, প্লিজ আমাকে বাঁচান, ওরা খুব খারাপ লোক। রাফি সমীকরণ মেলাতে শুরু করে। একটু আগে সৌরভ তাকে বলেছিল যে এই ভার্সিটিতে পুলিশের বড় অফিসার আনাফ ড্রাগস সাপ্লাই করে। এখানকার কিছু ছাত্রনেতা দ্বারা সেই ড্রাগ সবখানে ছড়িয়ে পড়েছে। আনাফ নামটা রাফি খুব ভালো করেই চেনে। এই আনাফ হলো রাফির ভাই রনির খুনি। রাফির চোখের সামনে তার ভাইকে 4 জন লোক কুপিয়ে মেরেছিল। তার ভেতরে এই আনাফও ছিল। আজ তারই ছেলেরা এই ভার্সিটিতে রাজ করছে। রাফি ছেলেদের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর বলল, ওরা কেন তোমার পেছনে পড়েছে? তোরা কি মেয়েটাকে মারতে চাস নাকি তাকে খেয়ে দিতে চাস? বাহ স্যার, আপনি তো দেখছি খুবই বুদ্ধিমান, সব সহজে বুঝে যান। দুটোই কবর। তাকে খেতে চাই টাকার জন্য, তারপর আমাদের পিছনে দৌড়ানোর জন্য ওকে মারতে চাই। এখন ভাগেন আপনি, না হলে আপনাকে মারতে আমাদের বেশি সময় লাগবে না। আমি বলতে পারবো না স্যার। স্যার, আপনি চলে যান, আমি ওদের আটকে রাখছি। আপনি এখানে থাকলে ওরা আপনাকেও মেরে ফেলবে। আমি জানি তুমি ওদের থেকে ড্রাগস নাও। তোমার চোখ মুখ বলছে তুমি নেশাগ্রস্ত। তোমার গা থেকে আসা ড্রাগসের গন্ধও আসছে। তাই তুমি এখন এখান থেকে পালাও। হ্যাঁ স্যার, কিন্তু আপনি জানলেন কি করে? সবই দয়ালের ইচ্ছে। মেয়েটি রাফির কথার টোন দেখে ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করলো। রাফি এবার 4 জনের দিকে তাকায়, বলল, ছেলেরা, ড্রাগস তো আমারও লাগবে, তবে একটু বেশি পরিমাণে লাগবে। কোটি টাকার মতো তো লাগবেই। তবে মেয়েটাকে ছাড়তে হবে। আমি তোমাদের সাথে আলাদা কথা বলতে চাই। কি রে, তুই 1 সপ্তাহ এসে আমাদের ড্রাগস বিজনেস জেনে গেছিস? বাহ স্যার বাহ, আপনার তো ভালোই এলএম আছে। সবই আছে, চলো কথা বলি, তবে কাউকে কিছু বলা যাবে না।
পাগল নাকি? আমাদের ছাত্ররা ফেসে যাবে তো। চলেন আমাদের গোপন জায়গায়। ওরা রাফিকে নিয়ে ভার্সিটির একদম শেষের মাথায় একটা পুরাতন বিল্ডিংয়ের ভিতর আসে। জুবাইর ছাত্রনেতাকে মেসেজ করে সবটা জানালো। রাফি আসে একটা রুমের দরজা খুলতেই দেখা যায় সেখানে ড্রাগস ভর্তি কার্টুন রাখা আছে। ইমরান রাফির দিকে তাকিয়ে বলল, স্যার, ডিলার ধরতে পারলে অনেক বড় প্রফিট হবে। যদি আপনি আমাদের সাথে যোগ দেন তাহলে লাভ হবে অনেক বেশি। রাফি মনে মনে হাসে। সে ভাবে শালারা ভালোই চালু আছে, এত দ্রুত কাউকে বিশ্বাস করছে, তার মানে এদের পেছনে বড় কোনো রাজনৈতিক ক্ষমতা আছে। কিন্তু রাফি তো এখানে ব্যবসা করতে আসেনি, সে এসেছে রক্ত ঝরাতে। কিন্তু আমি তো মাল নিতে চাই না, তোদের নেতা আনাফকে মারতে চাই। কথাটা বলতেই চারজন ছেলে একসাথে হা হা করে হেসে ওঠে। তারপর বলল, জুবাইয়ের মুখে হাত দিয়ে জোরে একটা শীষ দেয়। সাথে সাথে রুমের ভেতরে আরও 10টা ছেলে হাতে রান্দা কুড়াল আর বড় ছুরি নিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ে। জুবাইয়ের এসে দরজাটা তালা মেরে দিল ভেতরে, তারপর চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিল। রাফি যেন পালাতে না পারে বা ওর চিৎকার যেন বাহিরে না যায়। রাফি একা, আর তার সামনে 14 জন ছেলে। কিরে স্যার, এখন তোর কেমন লাগছে? তুই ভেবেছিলি তুই আনাপ স্যারে ক্ষতি করবি? তুই আমাদের সাথে বিজনেস করবি? তোর কলেজা আজ আমরা খুব ভালো মতোই চিড়ে ফেলবো। এখানে আসার আগে আমাদের ছাত্র নেতাকে সবটা বলেছি মেসেজে। সে বলেছে তোকে সরিয়ে দিতে। রাফি কোনো কথা বলে না, সে শুধু শব্দ করে হাসতে থাকে। ওরা অবাক হয় রাফি হাসছে কেন। ছেলেরা কিছু বুঝে ওঠার আগেই রাফির পকেট থেকে তার ছুরি আর সাইলেন্সার লাগানো পিস্তল বের করলো। সে জুবাইয়ের দিকে এগিয়ে যায়। জুবাইয়ের রান্দা তোলার আগেই রাফি তার হাতের ছুরিটা দিয়ে জুবাইয়ের ডান চোখে জোরে ঢুকিয়ে দিল। ছুরিটা চোখের ভেতরে ঢুকে চলে যায়। জুবাইয়ের শব্দ করার সময় পেল না, মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। কি রে, তোরা কি মনে করেছিস আমি ভার্সিটির সাধারণ স্যার? না রে পাগলা। বাকি ছেলেরা ভয়ে দুপা পিছিয়ে গেল। সাকিব কুড়াল নিয়ে এগিয়ে আসতেই রাফি তার পিস্তল দিয়ে সাকিবের 2 রানে পরপর 2টো গুলি করে। সাকিব মাটিতে পড়ে গেলে রাফি তার চুলের মুঠো করে ধরে ছুরিটা দিয়ে ওর গলাটা একটানে কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে রাফির মুখে আর ব্লেজারে পড়ে। রাফি সেই রক্ত নিজের হাত দিয়ে মুখে মেখে নেয়। তার চোখ দুটো তখন পুরো লাল হয়ে গেছে। এই, তুই কে রে? তুই তো মানুষ না, তুই তো আস্ত একটা জানোয়ার। আমি পালাবো ফয়সাল? ফয়সাল আর ইমরান দরজা খোলার জন্য চাবি খুঁজতে থাকে, কিন্তু চাবি তো আগেই জানালা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারা তালাটা ভাঙার চেষ্টা করতে থাকে। রাফি আরও 3 জনের লাশ ফেলে দিল। বাকি ছেলেরা ভয়ে দূরে থাকে। ওরা যে আসছে রাফির দিকে তাকেই মেরে ফেলছে। একেবারে 6 জনকে মেরে দেয় রাফি। অন্য 2 জন ছেলে ঘরের এক কোণায় বসে থাকে। রাফি ওদের দিকে গুলি করে ওদেরই পিস্তল দিয়ে। তখনও দরজায় তালা খুলতে পারেনি ইমরান আর ফয়সাল। ধীর পায়ে হেঁটে আসে রাফি ওদের দিকে। ফয়সাল উঠিয়ে ছুরি মারতে যাবে, তার আগেই সে এক কোপে ফয়সালের পিঠের উপরে কুড়াল ঢুকিয়ে দিল। ফয়সাল যন্ত্রণায় চিৎকার করে উঠলে রাফি তার ছুরিটা ফয়সালের কিডনি বরাবর জোরে ঢুকিয়ে দেয়। ফয়সাল মুখ দিয়ে রক্ত বমি করতে করতে মেঝের ওপর পড়ে যায়। ইমরান তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কাঁপছে, তার প্যান্ট ভিজে গেছে ভয়ে। রাফি ধীর পায়ে ইমরানের দিকে এগিয়ে যায়। ইমরানের 2 হাতে চেপে ধরে সে দেয়ালের সাথে ছুরি দিয়ে গেঁথে দিল। ইমরান বলে, কে আপনি? প্লিজ আমাকে বলুন, আপনি কে? কেন আমাদের এভাবে মারলেন? দেখে স্যার মনে হলো, ফাইট দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর খুনি। ক্র্যাক গ্যাংয়ের বস আমি। তোরা আনাফের দল না? তোদের আনাফকে বলিস তার মরণ ঘনিয়ে এসেছে। প্লিজ ভাই, আমাকে মাফ করে দেন। আমি আপনার হয়ে কাজ করতে চাই। রাফি হাসল। সে কোনো দয়া না দেখিয়ে ছুরিটা ইমরানের বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিল। তারপর সেটা নিচ পর্যন্ত টেনে পেটটা চিরে ফেলল। 14 জন ছেলের বিভৎস লাশ এখন সেই ঘরের মেঝেতে স্তূপ হয়ে পড়ে আছে। রাফি পকেট থেকে একটা রুমাল বের করে মুখের রক্ত পরিষ্কার করে। তার কোনো তাড়া নেই। সে ড্রাগসের কার্টুনগুলোর দিকে তাকালো। পকেট থেকে একটা লাইটার বের করে সে ড্রাগসের সব মালের ওপর স্প্রিট ঢেলে দেয়। তারপর আগুন জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকার ড্রাগস পুড়তে শুরু করে। আগুনের আলোয় রাফির রক্তাক্ত চেহারাটা আরও ভয়ঙ্কর দেখায়। সে টেবিলের উপর থাকা একটা খাতা থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নিল। কলম বের করে সে আনাফের উদ্দেশ্যে লিখে, আনাফ, তোর দিন শেষ। তোর ছেলেদের আমি যেভাবে মেরেছি তোকেও ঠিক সেভাবেই মারবো। তোর এখন আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। তৈরি থাকিস, ক্র্যাক গ্যাং লিডার।
রাফি কাগজটা ইমরানের বুকের উপর একটা ছুরি দিয়ে গেঁথে দিল, তারপর তালার উপরে পরপর দুটো গুলি করে ভেঙে ফেলে। তারপর শাটার তুলে রাফি রুম থেকে বের হয়ে যায়। ভার্সিটির সেই পুরাতন বিল্ডিংয়ের ভেতর এখন শুধু ধোঁয়া আর পোড়ার গন্ধ ভাসে। একটু পরে সেখানে পুলিশ আসলো। পুলিশের বড় অফিসার আনাফ তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয়। সাথে আসে ভার্সিটির কয়েকজন প্রভাবশালী ছাত্রনেতা। রুমের ভেতর পা রাখতেই সবার চোখ ছানাপড়া হয়ে গেল। 20 কোটি টাকার ড্রাগস পুড়ে ছাই হয়ে গেছে, আর মেঝেতে পড়ে আছে 14 জন কিলার ও ডিলারের লাশ। ইমরান নামের ছেলেটার বুকের উপর একটা ছুরি দিয়ে কাগজ গাঁথা। আনাফ এগিয়ে গিয়ে কাগজটা নিল। সেখানে লেখা হুমকি, আর নিচে ক্রাক গ্যাং লিডার লেখাটা দেখতে পায়। আনাফ রাগে চিৎকার করে ওঠে। ছাত্রনেতারা ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ক্র্যাক গ্যাং? কোথা থেকে এলো এরা? এদিকে রাফি নিজের ঘরে একটা চেয়ারে চুপচাপ বসে আছে। তার শরীর একদম শান্ত। ঠিক এমন সময় তার পার্সোনাল ফোনে সৌরভের কল আসে। রাফি ফোনটা স্ক্রিনে টাচ করে কানে নেয়। হ্যাঁ সৌরভ, বলো। বস, একটা খবর আছে। কি খবর? কে যেন আহনাফের ড্রাগস ধ্বংস করে ওর লোকদেরকে মেরে ফেলেছে। ওটা আমি ছিলাম সৌরভ। ফোনের ওপাশ থেকে সৌরভের এক মুহূর্তের জন্য কোনো আওয়াজ আসে না। সে পুরো স্তব্ধ হয়ে যায়। তারপর কিছুটা অবিশ্বাসের সুরে বলে ওঠে, কি বস, আপনি? তার মানে পুলিশ আপনাকে পাগলা কুত্তার মতো খুঁজছে? ক্র্যাক গ্যাং মানে আমরাই তো ভাবছি আমাদের দলের কেউ হবে। কিন্তু স্যার, পুলিশ মানে আহনাফ খুব রেগে আছে। কি করব স্যার? আপাতত ওদের স্টেপের উপর নজর রাখো। ভার্সিটিতে একটু ঝামেলা হবে, তবে সেটা আমি সামলে নেব। আর আমি রুম চেঞ্জ করব, তুমি হেল্প করিও। আমরা কি আরও লোক আনবো স্যার? না না, ভার্সিটিতে বহিরাগত বেড়ে গেলে সমস্যা। সবাই যদি আমার কাছে এসে কথা বলো তাহলে সমস্যা আরও বাড়বে। বেশ বস, যা বলবেন তাই হবে, তবে সাবধান। সৌরভ কল কেটে দেয়। রাফি ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে মুচকি হাসে। সে মনে মনে আনাফের কথা ভাবতে থাকে। প্রতিশোধের আগুন তার বুকে জ্বলছে। ভাবতে ভাবতে ক্লান্তিতে সে নিজের চোখটা বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ করতেই হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটে। তার চোখের সামনে আবার সেই চশমা পরা মেয়ে জিয়ার মুখটা ভেসে ওঠে। মেয়েটার সেই মায়াবী চোখ দুটো যেন তাকে কিছু বলতে চায়। রাফি অস্বস্তি নিয়ে ধরপড় করে বিছানায় উঠে বসে। হোয়াট দ্য, এই মেয়েটা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? তখন কলেজে, আর এখন উফ, ড্যাম ইট ম্যান। কেন ভাবছিস ওর কথা? রাফি, কনসেন্ট্রেট, ফোকাস অন ইয়োর জব। রাফি নিজেকে ধমক দিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সেই একই জিনিস বারবার হতে থাকে। চোখ বুঝলেই জিয়ার চেনা অবয়ব ভেসে ওঠে ও গভীর চিন্তায় পড়ে যায়। জিয়া, ওর চোখ দুটো, কিছু তো অন্যরকম ব্যাপার আছে ওর মধ্যে, যেন কিছু বলতে চায়। কোথাও যেন একটা চাপা কষ্ট, কিন্তু কি? উফ রাফি, তুই আবার শুরু করলি? এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে কখন যে ওর চোখে ঘুম নেমে আসে ও নিজেরই খেয়াল করতে পারে না। অন্যদিকে জিয়ার বাড়ির একটা ছোট্ট ঘরে তখনও টেবিল ল্যাম্পের আলো জ্বলছে। জিয়া বিছানায় বসে একটা ডায়েরি লিখছিল। এমন সময় দরজার ওপাশ থেকে ওর মায়ের গলা ভেসে আসে। জিয়া, এবার শুয়ে পড়। এখনো ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? এই তো মা, আর 5 মিনিট। ওর মা ঘরের ভেতরে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তারপর বলে, কাল তো ভার্সিটি নেই, তাহলে এত রাতে কি করছিস? মা, আবার ভুলে গেলে? বলেছিলাম তো কাল একবার এনজিওতে যাব। মিসেস মিতা কিছু টাকা ডোনেট করতে চান, তো আমাকে একবার যেতেই হবে। হ্যাঁ রে, আমি তো ভুলেই গেছি। কখন বেরোবি তাহলে? ওই 9টা নাগাদ। ওর মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলে, ঠিক আছে, এবার শুয়ে পড়। শরীরটাকে একটু রেস্ট দে। সারাদিন ছুটোছুটি এদিকে সেদিকে। ভার্সিটিতে পড়ানো, গান, কম্পিউটার, ক্যারাটে, এনজিও সব একা করিস। নিজের শরীরটাকেও তো দেখতে হবে। মা, তুমিও না? ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। তার মা লাইট নিভিয়ে চলে গেলে জিয়া বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই ওর চোখের পাতায় ঘুম আসে না। পাশের ঘরে তখন বাবা মা ঘুমিয়ে পড়েছে। এখন আর উঠিয়ে লাইট জ্বালিয়ে কোনো গল্পের বই পড়াও যাবে না।
এই ভেবে ও নিজের ফোনে হেডফোনটা লাগিয়ে একটা হালকা সুরের গান চালায় আর চোখটা বন্ধ করে সোজা হয়ে শুয়ে থাকে। কিন্তু চোখ বন্ধ করতেই হঠাৎই যেন ওর চোখের সামনে সে নতুন গম্ভীর স্যার রাফির মুখটা ভেসে ওঠে। জিয়া বিরক্তিতে চোখ মেলে তাকায়। হোয়াট দ্য, আপনি এই রাতে ঘুমের মধ্যেও জ্বালাবেন? আর কাউকে পাননি? উফ জিয়া, তুইও না নিজে নিজেই ভাবছিস আর স্যারের নামে দোষ দিচ্ছিস। বেশ করব বলবো। কি রকম আজ সবার সামনে আমাকে ওভাবে বকলো? আমার কোনো মান সম্মান নেই আছে বলছিস? তাহলে সেদিন সবার সামনে যখন তোর ওই সো কল্ড ফ্রেন্ডগুলো অপমান করলো তখন কেন সহ্য করলি? বিকজ দে আর মাই ফ্রেন্ডস। হেল উইথ ইয়োর ফ্রেন্ডস। দেয়ার আর নো বডি কল্ড ফ্রেন্ডস ইন ইয়োর লাইফ। ওভাবেই নিজের ভেতরের অবাধ্য মনের সাথে কিছুটা দ্বন্দ্ব করতে করতে শেষ রাতের দিকে ঘুমের দেশে পাড়ি দেয় জিয়া। পরের দিন সকালে চারপাশ ফর্সা হতেই জিয়া তৈরি হয়ে নেয়। সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। মা, আমি বেরোলাম। হ্যাঁ, সাবধানে যাস, পৌঁছে জানাস। আল্লাহ ভরসা। আমার উপরেও কি ভরসা নেই তোমার? জিয়া কথাটা বলেই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। ওর কথা শুনে লিভিং রুমে বসে থাকা ওর বাবাও হাসে। সে মেয়ের চঞ্চলতা বেশ উপভোগ করে। জিয়ার মা এসে তাকে বলল, হ্যাঁ, আরো হাসো। তোমার আশকারা পেয়ে মেয়েটা মাথায় চড়ে বসেছে। আহা, তুমি রাগ করছো কেন? দেখেছো তো ধর্ম নিয়ে কেমন ঠাট্টা করছে। আরে না না, ও এভাবে বলেনি। ও তো জাস্ট মজা করছিল। মানে আল্লাহর উপর ভরসা করবা, পাশাপাশি তোমার মেয়ের উপরে। জানি না বাবা, তুমি তোমার মেয়েকে চেনো, আমি কিছুই বুঝি না। ওর মা বিরক্তি নিয়ে ওখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল। আর জিয়ার বাবা বসে একা একা ভাবতে লাগলো। নিজের মেয়ের ভেতরের একাকিত্ব সে কিছুটা হলেও টের পায়। সকালে কিসের একটা আওয়াজে রাফির ঘুমটা ভেঙে গেল। ও ধরফর করে চোখ খুলে দেখলো টেবিলের উপর ওর ফোনটা অনবরত রিং হচ্ছে। কেউ ওকে এত সকালে কল করেছে। ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনের উপরের নাম্বারটা অচেনা। তাও ও ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো, আমি মিসেস মিতা বলছি স্যার। কি মিসেস মিতা? ঠিক চিনলাম না। স্যার, আপনি বলেছিলেন না যে আপনি এনজিওতে কিছু টাকা ডোনেট করতে চান? রাফি মনে করার চেষ্টা করে। ওনার কথা শুনে রাফি নিজের মিশন আর ছদ্মবেশের কথা মনে করে শান্ত গলায় বলে, ও হ্যাঁ, বুঝেছি এবার। বলুন। আমি আপনাকে বলেছিলাম যে কোনো ভালো এনজিওর খোঁজ পেলে জানাবেন, যারা সত্যি ভালো কাজ করে, টাকা নিয়ে নিজেদের জন্যে খরচ করে ফেলে না, টাকা নিয়ে যারা অনাথ বাচ্চা আর বৃদ্ধদের সম্বল হয়ে দাঁড়ায়। হ্যাঁ স্যার, আমি ওই ব্যাপারেই আপনার সাথে কথা বলবো বলে কল করছি। আমি ওরকম একটা ট্রাস্টেড এনজিওর খোঁজ পেয়েছি। ভালো করে খোঁজ নিয়েছি স্যার। এরা টাকা নয়ছয় করে না, অনাথ বাচ্চাদের দেখাশোনা করে, তাদের পড়াশোনার জন্য সব ব্যবস্থা করে। আর যেসব বৃদ্ধ মানুষের সন্তান থেকেও নেই, তাদের নিজেদের বাবা মার মতো যত্ন করে। সত্যি খুব ভালো এনজিও স্যার। আমি তো ভেবেছি যে আমিও কিছু টাকা ডোনেট করব। তাই ওই এনজিওর হেডকে আমি কল করে জানিয়েছি এই ব্যাপারে। আপনার কথা শুনে মনে হচ্ছে তো ভালো। তা আপনি কবে টাকা ডোনেট করতে যাবেন? আজকে স্যার, আমি ওনাকে সকাল 10টার সময় দিয়েছি। আচ্ছা, আপনি আমাকে এনজিওর অ্যাড্রেসটা সেন্ড করে দিন, আমি পৌঁছে যাব সময়ে। ওকে স্যার, সি ইউ লেটার দেন। ইয়া, বাই। লাইনটা কেটে দেওয়ার একটু পরে ওর ফোনে একটা টেক্সট মেসেজ এলো। রাফি বিছানা থেকে উঠে ভালো করে অ্যাড্রেসটা দেখে নেয়, কিন্তু এনজিওর নাম আর ঠিকানা দেখেই তো রাফির চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। জিয়া। এখানেও জিয়া? না, এই মেয়েটা আমাকে কোথাও শান্তিতে থাকতে দেবে না। উফ রাফি, হোয়াট হ্যাপেন টু ইউ? এই ওয়ার্ল্ডে জিয়া নামের কি ওই একটাই মেয়ে আছে নাকি? রাইট, এটা অন্য কেউ। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এই ভেবে সে নিজের মনকে শান্ত করে দ্রুত রেডি হয়ে চলে গেল। কিন্তু ও কি জানে যে আজ তার জন্য সেখানে কি বিশাল একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। রাফি কালো জ্যাকেটটা গায়ে জড়িয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে
ঘর থেকে বেরিয়ে পড়ল। সে গাড়িতে গিয়ে বসে স্টার্ট দিল। গাড়ি চালাতে চালাতে সে তার প্ল্যানগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আজ ভার্সিটি বন্ধ, কোনো ক্লাসের ঝামেলা নেই। আজই দলের সবার সাথে একবার দেখা করে নিলে ভালো হতো, কিন্তু একসাথে সবার সঙ্গে দেখা করলে প্রবলেম হতে পারে। পুলিশ আর গোয়েন্দারা চারিদিকে কড়া নজর রাখছে। আজ তাহলে সবার সাথে অফিসে দেখা করিনি। হ্যাঁ, ওটাই বেটার হবে। এসব কথা ভাবতে ভাবতে মাত্র 10-15 মিনিটের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছে গেল। এনজিওর বিল্ডিংটা দোতলা, তবে বাইরে থেকে দেখি খুব সহজে বোঝা যায় এটা বেশ বড় আর ছড়ানো। রাফি গাড়ি থেকে নামে, গাড়িটা লক করে সে শান্ত পায়ে ওই এনজিওটার দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নেমে রাফি সরাসরি মিসেস মিতাকে কল করে। হ্যালো, হ্যাঁ মিসেস মিতা, আমি এখানে চলে এসেছি। আপনি কখন আসছেন? হ্যাঁ স্যার, আমিও এসে গেছি প্রায়। একটু অপেক্ষা করুন। ওকে। ফোনটা পকেটে রেখে রাফি এনজিওর আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলো। চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আর শান্ত, মন ভালো করে দেওয়ার মতো একটা স্নিগ্ধতা আছে এখানে। ইতিমধ্যে মিসেস মিতা গাড়ি নিয়ে ওখানে পৌঁছে গেল, কিন্তু গেটের সামনে রাফিকে দেখতে না পেয়ে সে তাকে কল করে। রাফি কলটা দেখিয়ে বুঝতে পারল যে উনি এসে গেছে, তাই সে আর কলটা রিসিভ করলো না। সে হাঁটতে হাঁটতে ঠিক ওখানটায় চলে এলো যেখানে ভদ্রমহিলা তার জন্য অপেক্ষা করছে। রাফিকে দেখেই মিসেস মিতা কিছুটা লজ্জিত মুখে বলল, সরি স্যার, আই অ্যাম লেট। ইটস ওকে, বাট ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আই অ্যাম ভেরি পাংচুয়াল অ্যান্ড আই ডোন্ট লাইক টু ডু লেট এনি ওয়ার্ক, সো লেটস গো। ইয়েস স্যার, প্লিজ। ওরা দুজনেই ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই দেখে একজন রিসেপশনিস্ট মেয়ে বসে আছে। মিসেস মিতা এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনাদের এনজিওর হেডকে? হ্যাঁ। কথাটা শোনা মাত্রই রাফির মনে আবার সেই ভার্সিটির চঞ্চল মেয়ে জিয়ার চিন্তা চলে এলো। রাফি নিজের মনকে শান্ত করে মনে মনে বলে উঠল, এটা কখনোই ওই জিয়া হতে পারে না। কিন্তু মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। রাফি বলল, মিসেস মিতা, তাহলে যাওয়া যাক, ওনার সাথে তো দেখা করতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই চলুন। ওরা দুজন যত ওই নির্দিষ্ট রুমটার দিকে এগোতে লাগলো, রাফির ভেতরের ধুকপুকুনি তত বাড়তে থাকে। কেন যেন ওর বারবার মনে হতে লাগলো এটা সেই জিয়াই। ওরা যখন ঘরের দরজা ঠেলে রুমে প্রবেশ করে তখন রাফি পুরো অবাক হয়ে গেল। ঠিক একইভাবে তার বিপরীতে দাঁড়িয়ে থাকা জিয়াও চরম বিস্ময় স্থির হয়ে পড়ল। আপনি এখানে? তুমি এখানে কি করছো? দেখুন, এটা আমার এনজিও, তো এখানে আমি থাকবো, তাই না? কিন্তু আপনি এখানে কি করছেন? আমি ডোনেশন দিতে চাই। জিয়া কিছুক্ষণ চুপ করে রইল। সে নিজের ভেতরের উত্তেজনা প্রশমিত করার জন্য মনে মনে নিজেকে বোঝায়, শান্ত হও জিয়া, উনি এখানে শুধু তোমার এনজিওর জন্য ডোনেশন দিতে এসেছে, সো ওনার সাথে ভালোভাবে কথা বলো। জিয়া হাসি ফুটিয়ে বলে, সরি স্যার, আসলে হঠাৎ আপনাকে দেখে একটু অবাক হয়ে গেছিলাম। না না, ইটস ওকে। রাফি মুখে একথা বলেও মনে মনে ভাবে, তোমাকে দেখে যে আমিও কতটা অবাক হয়েছি সেটা তোমাকে বলতে পারবো না, বাট আই ডোন্ট নো হোয়াই আই অ্যাম ফিলিং প্রাউড অফ ইউ। রাফি, ডোন্ট স্টার্ট অ্যাগেইন। সে নিজেকে মনে মনে ধমক দেয়। এরপর ওরা তিনজন মিলে বেশ কিছুক্ষণ এনজিওর নানাবিধ কাজের ব্যাপারে কথাবার্তা বলল। আলাপ শেষ করে মিসেস মিতা নিজের টাকা ডোনেট করে ওখান থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মিতা চলে গেলেও রাফি ওখান থেকে গেল না। সে এনজিওর ভবিষ্যৎ পরিকল্পনা আর অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যাপারে আরও অনেক খুঁটিনাটি কথা শুনল জিয়ার থেকে। জিয়ার মুখে অনাথ শিশুদের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে রাফি মনে মনে বেশ প্রভাবিত হয়। আরও কিছুক্ষণ আলোচনার পর রাফি পকেট থেকে চেক বই বের করে 10 লক্ষ টাকার একটি চেক সই করে জিয়ার দিকে এগিয়ে দিল। এত বড় অঙ্কের অ্যামাউন্ট দেখে তো জিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। স্যার, বড় অ্যামাউন্ট, আর একবার ভেবে নিতে পারতেন। আমি সব কাজ ভেবেচিন্তেই করি, আর কিছু ভাবার নেই। জিয়া চেকে টাকার পরিমাণ দেখে খুব খুশি হলো। তার এনজিওর ফান্ডে এখন অনেক সুবিধা হবে। সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, স্যার, একবার সেসব মানুষদের সাথে দেখা করবেন না? অফকোর্স, ইনফ্যাক্ট আমি বাচ্চাদের জন্য কিছু নিয়েও এসেছি। জিয়া তখন রাফিকে নিয়ে পাশের বড় ঘরটার দিকে যায়। রাফি ঘরে ঢুকে দেখলো সেখানে প্রায় 25-26 জনের মতো বাচ্চা খেলাধুলা করছে। তাদের সবাইকে ভালো করে লক্ষ্য করে রাফি বুঝতে পারল যে সবাই একদম স্বাভাবিক না।
তাদের মধ্যে কিছু স্পেশাল চাইল্ডও আছে যারা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জড। রাফি খেয়াল করলো যেই মুহূর্তে জিয়া রুমে পা রাখলো সব বাচ্চা ওর দিকে দৌড়ে এলো। ওদের মধ্যে থেকে মিষ্টি নামের একটা ছোট্ট মেয়ে এসে এক লাফে জিয়ার কোলে উঠে গেল। জিয়া একটু এগিয়ে গিয়ে একটা টুলে বসলো আর বাচ্চাটাকে আদর করতে থাকে। রাফি রুমটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো খুব সুন্দর করে সাজানো গোছানো চারিপাশ। বাচ্চাদের পড়াশোনা আর বিনোদনের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিসপত্র এখানে মজুদ আছে। হঠাৎ করে থাকা ওই ছোট্ট মেয়েটা রাফির দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলে। বাচ্চার মুখে এই কথা শুনিয়ে জিয়া লজ্জায় একদম লাল হয়ে যায়। ওদিকে রাফিও ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে একবার জিয়ার মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নিল। খুব পাকা কথা শিখেছো তুমি মিষ্টি, আমি কিন্তু বকবো এবার। জিয়ার রাগ দেখে ঘরের সব বাচ্চা একসাথে হেসে উঠল। জিয়া এবার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে ডেকে বলল, ইনি হলেন আমার টিচার রাফি স্যার। সব বাচ্চা রাফির দিকে দৌড়ে এলো। তারা একে একে রাফির বাড়িয়ে দেয়া হাতের সাথে হ্যান্ডশেক করে চিৎকার করে হ্যালো বলল। রাফি তখন নিজের সাথে আনা সবার জন্য চকলেট বের করে দিল। চকলেট পেয়ে বাচ্চাদের আনন্দের সীমা রইল না। মিষ্টি নামের ওই মেয়েটা তো খুশি হয়ে সোজা গিয়ে রাফির গালে একটা চুমু খায়। আর তখন রাফির মুখটা দেখার মতো অবস্থা হলো। সে জীবনে এই প্রথম এমন ভালোবাসার পরিস্থিতিতে পড়েছে। ঘড়ির কাঁটা ঘুরিয়ে যখন প্রায় দুটো ছুঁই ছুঁই রাফি বলে উঠল, আমি আজ আসি, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই হ্যালো বলো। হ্যাঁ স্যার, আমিও বেরোবো। রাফি দরজার দিকে এগোতে গিয়েও কি যেন ভেবে একটু থামল। তারপর জিয়াকে উদ্দেশ্য করে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানে মাঝে মাঝে আসতে পারি? অফকোর্স স্যার, আপনার যখন ইচ্ছা আসবেন। তবে সামনের যে এনজিওটা আছে ওটা বিজনেসম্যান ফারুক সাহেবের। সাবধান, লোকটা ভালো নয়। যদিও চাই না মানুষের নামে সমালোচনা করতে, তবে খোঁজ নিন। ফারুক এই নামটা শোনা মাত্রই রাফি একদম স্তব্ধ হয়ে গেল। তার পুরো শরীর যেন এক লহমায় শক্ত হয়ে উঠল। নামটা ওর খুব ভালো করে চেনা। তার ভাইকে যে 4 জন মিলে খুন করেছিল তাদের আসল লিডারই তো এই ফারুক। রাফি নিজের ভেতরের হিংস্র রূপটা চেপে রেখে ঠোঁটের কোণে একটা হাসি ফোটালো। সে মনে মনে বলে, শালাকে অবশেষে পেয়েছি। এবার তুই কোথায় পালাবি রে ফারুক? তোকে আমার হাতে মরতেই হবে। তবে তার আগে পুলিশ সুপার আনাফকে সরাবো দুনিয়া থেকে। আনাফ আর ফারুকের চ্যাপ্টার আমি একসাথে ক্লোজ করব। রাফিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া জিজ্ঞেস করে, স্যার কিছু ভাবছেন? না না, ওকে বাই। বাই স্যার। রাফি আর দেরি না করে দ্রুত বের হলো। সে গাড়ি স্টার্ট দিয়ে মেন রোড ধরে বেরিয়ে গেল। সামনে পিস নামের এনজিও দেখা যাচ্ছে। দরজার কাছে গাড়িটা থামায় দারোয়ানকে ডাকে জিজ্ঞাসা করে, এই এনজিওর মালিক কি ফারুক আহমেদ? হ্যাঁ স্যার। তার ছবি দেখতে পারি? নামে মানে এনজিওতে টাকা ডোনেট করব তো তাই। হ্যাঁ স্যার, আমাদের স্যার খুব ভালো মানুষ, সবার সাথে ছবি তুলে দেখাচ্ছি। দারোয়ান ফোন বের করে তার সাথে তোলা ছবিটা দেখালো। রাফি ছবিটা দেখে মুচকি হাসে। থানার ভেতরে এসি চলছে, তাও অফিসার আনাফের কপাল বেয়ে ঘাম ঝরে। সে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। ভার্সিটির পুরনো বিল্ডিংয়ের ধ্বংসলীলার পর থেকে সে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ক্র্যাক গ্যাংয়ের লোকদের, কিন্তু ক্র্যাক গ্যাং কোথাও কোনো সূত্র রেখে যায়নি। ঠিক এমন সময় একটা ছেলে হন্তদন্ত হয়ে থানার ভেতরে ছুটে আসে। তার গায়ে শার্টের অনেকটা অংশ তাজা রক্তে ভেজা, চোখে মুখে আতঙ্ক। সে আনাফের সামনে এসে দাঁড়ালো। স্যার বাসান স্যার, আমার বড় ভাই ইমরানকে তো ক্র্যাক গ্যাংয়ের লিডার কুপিয়েছিল। ইমরানের নাম শোনা মাত্রই আনাফের চোখ দুটো ছোট হয়ে আসে। থানার অন্যান্য ইন্সপেক্টররা কৌতূহলী হয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। আনাফ জানে সে একজন বড় ড্রাগস ডিলার। তা থানার কোনো পুলিশ সদস্য জানে না। এই ছেলে যদি এখন সবার সামনে ড্রাগস আর আন্ডারওয়ার্ল্ডের ভেতরের কথা ফাঁস করে দেয়, তবে তার চাকরি আর ইজ্জত দুই যাবে। তাই ছেলেটাকে পুরো কথা বলার কোনো সুযোগ দেয় না আনাফ। সে ছেলেটার হাত চেপে ধরে বলল, চুপ করো একদম, এখানে চেঁচামেচি করার দরকার নেই, আমার সাথে বাইরে এসো। আনাফ ছেলেটাকে থানার পেছনে নিয়ে আসে। সেখানে তার নিজস্ব গাড়িটা পার্ক করা আছে। সে দ্রুত গাড়ির দরজা খুলে ছেলেটাকে ভেতরে বসায়। প্রশ্ন করে, এবার বলো তোমার পরিচয় কি, কার লোক তুমি? স্যার আমি ইমরানের ছোট ভাই, আমার নাম সালমান। আমিও ভাইয়ার সাথে গোপনে ড্রাগস বিক্রি করি স্যার। আমাদের কারবারের খবর পেয়ে ক্র্যাক গ্যাংয়ের লোকেরা আজ হঠাৎ হানা দিয়েছে। ওরা আমাকে মারতে আসছিল।
আমি কোনো রকমে পেছনের দেওয়াল টপকে পালিয়ে আসছি স্যার। ওরা এখনও আমার পুরনো গোডাউনের ভেতরেই আছে। সত্যি আছে ওরা সেখানে? জি স্যার, খোদার কসম ওরা সত্যি এখনও ওখানেই আছে। কতজন লোক আছে ওদের সাথে? 3 জন স্যার। ওরা এসেই আচমকা হামলা করে আমার 8 জন লোককে মেরে ফেলেছে স্যার। দোহাই আপনার, আমাকে বাঁচান। ওরা খুবই ভয়ঙ্কর, সাধারণ কোনো মানুষ না ওনারা। মাত্র 3 জন? চল এখনই, ওদের আজ আমি কাঁচা চিবিয়ে খাবো। কিন্তু স্যার একা, আমরা 2 জন একা যাব? একা যাওয়া ঠিক হবে না স্যার, পুলিশ ফোর্স সাথে নিন। না না, কোনো পুলিশ নেওয়া যাবে না, এটা অফিসিয়াল কেস না। আমার লোক আছে, আমি এখনই ফোন করে দিচ্ছি। ওরা আমাদের আগেই গোডাউনের সামনে পৌঁছে যাবে। 20 জন লোক আছে আমার ব্যাকআপে। তাহলে চলুন স্যার, আর দেরি করবেন না। সালমানের কথায় আনাফ রওনা হয়। রাস্তায় কিলারদের ফোন করে নির্দিষ্ট লোকেশনে চলে আসতে বলে। মিনিট 10 মধ্যে গাড়িটা এক পুরনো গোডাউনের সামনে এসে থামে। আনাফ গাড়ি থেকে নেমে দেখতে পায় দুটো বড় গাড়িতে করে তার 20 জন কিলার এসে অস্ত্র হাতিয়ে দাঁড়িয়ে আছে। নিজের লোকেদের দেখে আনাফের আত্মবিশ্বাস বেড়ে যায়। সে সালমানকে সামনে রেখে গোডাউনের দরজাটা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে দেখা যায় 3 জন শান্তভাবে বসে আছে, তাদের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। এতগুলো লোক দেখেও তারা নিজেদের জায়গা থেকে নড়ল না। আনাফ তার পিস্তলটা বের করে তাদের দিকে তাক করে বলল, কুত্তার বাচ্চারা, তোদের এত বড় সাহস যে আনাফের ডিলিং পয়েন্টে এসে তোরা হানা দিস? ট্রাক গ্যাংয়ের ভূত আজ আমি তোদের মাথা থেকে নামাবো। আনাফ কোনো কথা বলার সুযোগ না দিয়ে পরপর 3টে গুলি করল। 3 জনের বুকে এসে গুলি লাগলো। আনাফ সালমানের দিকে তাকিয়ে বলল, এই দুর্বল ভীতুদের জন্য তুই থানায় পালিয়েছিলি? এদের দেখে তোর এত ভয়? ঠিক তখন চারপাশ থেকে গুলির শব্দ শোনা যায়। 1 মিনিটের ভিতরে আনাফের সব লোক গুলি খেয়ে মারা পড়ে। আনাফ তখন একা পাশে সালমান দাঁড়ানো। সে লাথি মেরে আনাফের থেকে পিস্তলটা ফেলে দিল। সে কিছু বলতে যাবে এমন সময় কালো জামা পরা একজন ভেতরে ঢোকে। পেছনে আরও অনেক লোকজন। সে সোজা এসে আনাফকে লাথি মেরে ফেলে দিয়ে বলে, আমি ভয় পেতে নয়, বরং ভয় দেখাতে ভালোবাসি। আমি ক্র্যাক গ্যাংয়ের লিডার। তোকে এখানে প্ল্যান করে এনেছি। সবাই আয়, দেখে যা পুলিশের কুত্তা কেমন ভয় পাচ্ছে। কে তুই? কেন মারবি আমাকে? তুই কেন আমার লোকদের মারলি? কি চাস তুই? তোকে তো আমি গত 5 বছর ধরে খুঁজছি রে আনাফ, কারণ তুই আমার বড় ভাই রনিকে 5 বছর আগে মেরেছিলি। একবার নিজের পাপের ইতিহাসটা মনে করে দেখ। দোষ তো আমার ভাইয়ের ছিল না। আমার মা বাবা মরার পর সে বাবার হয়ে পুরনো বিজনেসটা শুরু করেছিল। তোরা ছিলি আমার বাবার ব্যবসার পার্টনার। আমার ভাইকে তোরা শুধু টাকার লোভে পড়ে এক রাতে খুন করে দিলি। আনাফ সব শুনিয়ে ভয় পায়। বড় একটা ঢোক গেল। সে 2 হাত জোর করে রাফির পা জড়িয়ে ধরার চেষ্টা করে। ও, তুই তাহলে রনির ছোট ভাই রাফি? আচ্ছা শোন বাপ, আমার ভুল হয়ে গেছে, তুই মারিস না আমাকে। আমার সব টাকা তোকে দিয়ে দেব। আমার ব্যাংকের পাসবই, এটিএম কার্ড, সব সিক্রেট ব্যাংক ডিটেলস আজ থেকে তোর। কোটি কোটি টাকা আছে সেখানে, সব তুই নিয়ে নে। শুধু দয়া করে আমাকে জ্যান্ত এখান থেকে যেতে দে। রাফি হাসে। সে পকেট থেকে একটা ছুরি বের করে বলে, তোর সব টাকা আর প্রপার্টি এখন কোথায় আছে বল? সেসব তো নেবই, তোকে মরতেও তো হবে। প্রতিশোধ আমি কখনো ছাড়ি না। আনাফ প্রাণ ভিক্ষা চেয়ে বারবার মাপ চায়, কিন্তু রাফি রাজি হয় না। রাফি প্রথমে আনাফের ডান হাতটা মেঝের সাথে চেপে ধরে একটা ছুরি জোরে ওর হাতের তালুর ভেতরে ঢুকিয়ে দিল। আনাফ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারপর রাফি প্লাস দিয়ে আনাফের পায়ের নখ টেনে উপরে তোলে। নখ উপরে আসতেই ফিনকে দিয়ে রক্ত ছুটে যায় মেঝেতে। আনাফ যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারানোর উপক্রম হয়। রাফির ইশারায় ওর লোক গরম পানি এনে দিল। সে আনাফের কানের ভেতরে সেই গরম পানি ঢেলে দিল। কানের ভেতরে চামড়া পুড়ে যাওয়ার যন্ত্রণায় আনাফ মেঝেতে মাথা বাড়ি দিতে থাকে। রাফি বলল, তোর হাত পা 4টা কেটে তোকে একটা চটের বস্তার ভেতর ভরে ড্রেনে ফেলে রাখবো। তুই সেখানে জাস্ট পচে মরবি। এরপর আনাফ শেষ হয়। অন্যদিকে জিয়া এনজিও থেকে বাড়ি ফিরে গোসল খাওয়া দাওয়া করে সেই যে রুমে ঢুকেছে আর বেরোয়নি। অন্যদিন মা বাবা বাড়িতে থাকলে একসাথে অনেক গল্প হয়।
আর বাবা মাও মামার বাড়ি গেছে। বাড়িতে শুধু ও আর ওর ফ্রেন্ড কুকুর পিটার। ফ্রেন্ড যে শুধু মানুষই হতে পারে এর তো কোনো মানে নেই। পিটার ওর এমন এক বন্ধু যে ওর ভালো সময়ে ওর পাশে থাকে আর মন খারাপের সময়ও, যে ওর সব পাগলামি মেনে নেয় আর সব পাগলামো সহ্য করে। একা করে বসে কথা বলছে, তাও আবার পিটারের উদ্দেশ্য করে। জানিস পিটার, আগের দিন রাফি স্যারের কথা বলেছিলাম না, উনি অতটাও খারাপ নয় যতটা আমি ভেবেছিলাম। আজ উনি মিসেস মিতার সাথে এনজিওতে এসেছিল। ওনাকে বোঝাটা অতটাও সহজ নয়। কেউ এক ঝলক দেখে ভাববে বদমেজাজি, রাগী, মানে যেমনটা আমি ভেবেছিলাম। কিন্তু ওনার মনটা খুব ভালো জানিস। আজ বাচ্চাগুলোর সাথে কত খেলা করলো, কেউ দেখলে বুঝতেই পারবে না যে সেদিন উনি আমাকে অত বকেছিল। জিয়া এসব ভাবছিল, হঠাৎ ওর ফোনটা রিং হলো। ও দেখলো বাবা কল করেছে। সে দ্রুত কলটা রিসিভ করে কানের কাছে নেয়। হ্যালো বাবা, তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ, এই সবে পৌঁছেছিলাম। শোন না, একটা প্রবলেম হয়ে গেছে। আজ ফিরবে না তাই না? আরে দেখ না, কিছুতেই যেতে দেবে না আজ। তোর মামারাও জেদ ধরছে আজ থেকে যাওয়ার জন্য। ঠিক ঠিক আছে, তুমি ভেবো না, আমার কোনো অসুবিধা হবে না। পিটার আছে তো। পিটার কি বুঝলো কে জানে, সঙ্গে সঙ্গে লেজ নাড়ানো শুরু করে। আজ ফিরবে না তাই তো? দেখো লেজ নাড়াচ্ছে। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি এখন রাখি, রাতে আবার কল করব। ওকে বাবা। এদিকে রাফি নিজের ঘরে ঢুকলো। সে দরজাটা লক করে দিয়ে সোজা সোফাটায় এসে শরীরটা ছেড়ে দেয়। সারাদিনের ধকল আর প্রতিশোধ নেওয়ার পর তার শরীর এখন ক্লান্তিতে ভেঙে আসে। সে মনে মনে বলে, না, আজ খুব টায়ার্ড লাগছে আর খাবার বানাতে ভালো লাগছে না। কেউ এখানে থাকলে ভালো হতো, বাট কি আর করা যাবে। আজ খাবার অর্ডার করে নেই কোনো রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, এটাই বেটার হবে। ও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিল। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আর অপেক্ষা করতে লাগলো খাবারের। হঠাৎই আবার ওর চোখের সামনে জিয়ার চোখ দুটো ভেসে উঠল। আর এক এক করে আজ সারাদিনে ওর সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তের কথা রাফির মনে পড়তে থাকে। কেন আমার উপর তোমার প্রভাব পড়ছে? কেন বারবার তোমার চোখ দুটোর কাছে আমি হেরে যাচ্ছি? আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি দুর্বল হইনি আমি, আর তোমার কাছে আসলেই কেন এতটা দুর্বল হয়ে পড়ছি? কেন কেন তোমার থেকে দূরে থেকেও মনটা বারবার তোমার দেখা পাওয়ার আশায়? কেন? তাহলে কি আমি সত্যি? না, এটা ঠিক না রাফি। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োর সেলফ। তোর জীবনটা অন্য সবার মতো কোনো নর্মাল জীবন নয় যে তুমি সাধারণ মানুষের মতো প্রেম ভালোবাসা নিয়ে মেতে থাকবে। তুমি চাইলেই কারোর সাথে এইভাবে ইমোশনালি অ্যাটাচড হতে পারো না। তুমি এটা করতে পারো না রাফি, তুমি কখনোই এটা করতে পারো না। সে নিজেকে বারবার ধমক দেয়, কিন্তু তার অবাধ্য মন কিছুতেই জিয়ার সেই চেনা হাসি মুখের স্মৃতিতে মন থেকে মুছে ফেলতে পারে না। রাফি তাই লোকেদের নিয়ে শান্তিনীর নামে ফারুকের ওই এনজিওর বিষয়ে খোঁজ নেয়। বাইরে সমাজ সেবার মুখোশ পরে থাকলেও বিজনেসম্যান মাফিয়া ফারুক আহমেদ প্রতি বছর কোটি কোটি টাকা এই এনজিও থেকে নিজের ফান্ডে সরায়। বাইরে এসে সবার সামনে খুব ভালো ব্যবহার করে এবং বড় বড় ডোনারদের আকৃষ্ট করে। অথচ যারা এখানে টাকা ডোনেট করে তাদের থেকে কৌশলে অর্থ হাতায় ফারুক। শুধু তাই নয়, ডোনারদের বোকা বানানোর জন্য সে নানান রকম মিথ্যা আর ভুয়া অ্যাওয়ার্ড আয়োজন করে তাদের হাতে তুলে দেয়। এই এনজিওকে ঢাল বানিয়ে ফারুক এখন আন্ডারওয়ার্ল্ডেরও বেশ প্রভাবশালী, রাফি বলে। অন্যদিকে এমপি আতিক আর মাফিয়া ফারুক বসে আছে। তাদের দুই পুরনো বন্ধু রাশেদ আর পুলিশ অফিসার এনাফ খুন হয়ে গেছে। পুলিশ ক্র্যাক গ্যাংয়ের কোনো হদিশ খুঁজে পাচ্ছে না। এই ব্যর্থতা আর বন্ধুদের মৃত্যুতে তারা দুজনেই ক্ষুব্ধ হয়ে অনবরত গালিগালাজ করতে থাকে। আতিক বলে, যতই তুমি বড় মাফিয়া হও ফারুক, আমার হাতে তোমার মরতেই হবে। কোন কুত্তার বাচ্চা এই ক্র্যাক গ্যাংয়ের লিডার? তাকে কিভাবে খুঁজে বের করতে হবে ফারুক। পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ। কেন সে এভাবে একের পর এক আমাদের বন্ধুদের টার্গেট করে মারছে? কি চায় সে? শান্ত হও আতিক। যেই হোক না কেন যে আমাদের শিখরে টান দিয়েছে, রাশেদ আর আনাফের মৃত্যু মানে আমাদের পুরো ড্রাগস আর মানি লন্ডারিং সিন্ডিকেটের বড় ক্ষতি। কিন্তু আমাদের এখন ভেঙে পড়লে চলবে না। আমাদের টাকার সোর্সগুলো সচল রাখতে হবে। বিশেষ করে এনজিও থেকে দ্রুত আরো বড় অঙ্কের
টাকা সরাতে হবে। এর জন্য আমাদের নতুন বড় বড় ডোনার খুঁজতে হবে, যারা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কোটি কোটি টাকা ডোনেট করতে মুখিয়ে থাকে। সেটা না হয় ব্যবস্থা করব। আর একটা কাজ করো আতিক, পাবলিকালি চোখে ধুলো দেওয়ার জন্য তোমাকে ভার্সিটিতে নিয়মিত মোটা অঙ্কের টাকা ডোনেট করতে হবে। ওখানে যেন আমাদের রেপুটেশন ভালো থাকে, কেউ যেন সন্দেহ না করতে পারে যে আমরা আসলে পাবলিকের রক্তচোষা টাকা নিয়ে নিজেদের সাফাই করছি আর নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরছি। ওটা নিয়ে চিন্তা করো না। ভার্সিটির ট্রেস্টি বোর্ডে আমার লোক আছে, কিন্তু এই ক্র্যাক গ্যাং আসলে কারা? আন্ডারওয়ার্ল্ডের বাকি গ্যাংস্টারদের কাছে খোঁজ নাও, কেউ না কেউ তো নিশ্চয়ই জানে এদের আসল পরিচয়। খোঁজ আমি নিচ্ছি, তবে আরেকটা জরুরি কথা। আনা যে ভার্সিটিতে তার ছেলেদের দিয়ে ড্রাগ সেল করাতো, সেখানকার একটা সিক্রেট লকার 30 কোটি টাকা পড়ে আছে। ওটা আনাফের ব্যক্তিগত কালেকশন ছিল, যা সে সরাতে পারেনি। চলো সামনে একটা দিন রেখে ভার্সিটিতে আমাদের গুন্ডাদের পাঠিয়ে ওই টাকাটা উদ্ধার করার ব্যবস্থা করি। টাকাটা হাতছাড়া করা যাবে না। একদম ঠিক বলেছ, টাকাটা আমাদের এই মুহূর্তে খুব দরকার। দুজন আলোচনা করতে থাকে। পরদিন সকাল 10টা বাজে। রাফি বিছানা থেকে উঠে বলল, আজ একবার ভার্সিটিতে যেতে হবে। প্রিন্সিপালের সাথে নতুন ডোনেশন আর কিছু অফিসিয়াল বিষয়ে কথা বলাটা খুব দরকার। ড্রাগস বিজনেস চলতো সেখানে। ও দ্রুত রেডি হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে বেরিয়ে গেল। গাড়িটা স্টার্ট করে সে মেন রোডের দিকে রওনা দিল, কিন্তু কিছু দূর যেতেই ও ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে পড়ে। চারদিকের গাড়ির হর্ন আর গরমে সে চরম বিরক্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল ফুটপাতের দিকে। ওটা জিয়া না? কিন্তু ও ওখানে দাঁড়িয়ে ওটা কি করছে? লজ্জা করে না তোমার? একটা মেয়ে হয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে স্মোকিং করছো? রাফি ভালো করে দেখল রাস্তায় দাঁড়িয়ে জিয়া স্মোকিং করছে। এই দৃশ্য দেখা মাত্রই রাফির ভেতরে হঠাৎ খুব রাগ আসে। সে আর অপেক্ষা না করে গাড়িটা রাস্তার সাইড করলো। গাড়ি থেকে নেমে সে সরাসরি জিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। জিয়া কিছু বুঝে ওঠার আগেই রাফি ওকে একটা চড় মারল গাড়ে। জিয়া গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রাফি এক ঝটকায় জিয়ার হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিল। ছি জিয়া ছি, নিজের স্বাস্থ্যের কথা না ভাবো? তোমার যে একটা পরিবার আছে, সেই ফ্যামিলির কথা তো একবার ভাববে। রাগের মাথায়ও জিয়ার দুটো কাঁধ শক্ত করে ধরে জোরে ঝাঁকিয়ে দিল সে। তারপর এক প্রকার ধাক্কা দিয়ে ওকে কিছুটা সরিয়েও দিল। নিজের ভেতরে চেপে রাখা আবেগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে রাফি জিয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি তোমাকে নিয়ে কতটা গর্ববোধ করতাম জিয়া, তা তুমি নিজেও জানো না। যেদিন প্রথম ভার্সিটিতে তোমাকে দেখি, সেদিন তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি এক মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম। সেদিন তুমিও তাকিয়েছিলে আমার দিকে। আমি তোমার চোখের ভেতরে লুকিয়ে থাকা কথা পড়তে চেয়েছিলাম। যেদিন থেকে আমি ওই ভার্সিটিতে পা রেখেছি, ঠিক সেই দিন থেকে প্রত্যেকের মুখ থেকে শুধু তোমার প্রশংসা শুনেছিলাম। তখন যদিও এসব কথা বিশ্বাস করিনি, কিন্তু যেদিন আমি তোমার ওই এনজিওতে গেলাম, সেদিন সেই প্রশংসার আসল কারণ খুঁজে পেয়েছিলাম। যখন তোমার চোখে ওই অসহায় বাচ্চাগুলোর জন্য এক নিঃস্বার্থ ভালোবাসা দেখেছিলাম, আর হয়তো অজান্তেই চেয়েছিলাম তোমার চোখে ঠিক ওই রকম একটা ভালোবাসা আমার জন্যেও দেখতে। কিন্তু তাতে তোমার কি আসে যায়? তোমার তো আসলে কোনো যায় আসে না। হ্যাঁ স্যার। জিয়া অবাক কণ্ঠে শুধু এটুকুই বলতে পারল। এতক্ষণ রাফির কোনো হুঁশে ছিল না যে সে রাগের মাথায় জিয়ার সামনে তার দুর্বলতার কথাগুলো বলেছে। জিয়ার ডাকে তার সম্বিত ফিরে। সে নিজেকে ধমক দিয়ে বলে, ওরে রাফি, এসব কি ফালতু কথা বলে ফেললাম আমি ওর সামনে। এটা একদম ঠিক হলো না। আমি কোনোভাবেই এভাবে একটা মেয়ের সামনে ইমোশন প্রকাশ করে দুর্বল হতে পারি না। রাফি নিজের গলাটা একটু ঝেড়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, ভার্সিটি যাবে তো তুমি এখন? হ্যাঁ যাব। চলো তোমাকে ড্রপ করে দিচ্ছি, ওদিকে আমিও যাব। ওকে স্যার। জিয়া আর কোনো কথা না বলে চুপচাপ রাফির গাড়িতে এসে বসল। কিন্তু ও রাফির বলা কথাগুলোতে এতটাই অবাক হয়েছে যে সিট বেল্টটা লাগাতে ভুলে গেছে। এদিকে রাফি গাড়ি স্টার্ট করতে যাবে এমন সময় দেখে জিয়া তার সিট বেল্টটা লাগায়নি। জিয়া, তোমার সিট বেল্টটা লাগাও। হ্যাঁ, ও হ্যাঁ, সরি লাগাচ্ছি। জিয়া তাড়াহুড়ো করে বেল্টটা টেনে লক করে নিল। এরপর গাড়ি চলতে শুরু করে। কেউ কোনো কথা বলছে না। চারদিকে নীরবতা। রাফি মনে মনে ভাবছে,
আমি কি ভুল করে ফেললাম? রাগের মাথায় ওকে নিজের সব দুর্বলতার কথা বলে দিলাম। ও এখন আমার সম্পর্কে কি ভাবছে? ধুর, আমি কোনোভাবেই পারবো না ওকে আমার এই রক্তাক্ত লাইফে জড়াতে। এটা ওর জন্য বিপদ ডেকে আনবে। ওদিকে জিয়া ভাবছে, রাফি স্যার হঠাৎ এইসব কি কথা বলল? উনি আমাকে ভালোবাসে? খোদা, এটা তো ঠিক না। আমার স্যারের সাথে কথা বলে সব কিছু পরিষ্কার করে নেওয়া উচিত। ইদানিং আমিও রাফি স্যারকে নিয়ে অন্যরকম কিছু একটা ফিল করি, কিন্তু আমি আর নতুন করে কাউকে জীবনে জড়াতে চাই না। পুরনো ক্ষতগুলো এখনো শুকায়নি। জিয়া মনকে জোর শক্ত করে নীরবতা ভেঙে বলে, স্যার দেখো জিয়া, যা হয়েছে ওটা ভুলে যাও। স্যার প্লিজ, আমি কিছু বলি, একটু শোনেন। ওকে বলো। আই এম সরি স্যার। কেন সরি বলছো হঠাৎ? স্যার, ওভাবে রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্মোকিং করার জন্য সরি। সত্যি বলতে কি, আমি আর এই পুরনো একঘেয়ে লাইফটা রাখতে চাই না। আর আমার জীবনে ভালো মন্দ কিছুতে এখন আর যায় আসে না। ফ্যামিলির খেয়াল রাখার জন্য আমার বড় ভাই আছে, আর এনজিওর কাজ সামলানোর জন্য আমার ছোটবেলার কিছু ফ্রেন্ডসরা আছে। আর এই দুটো জিনিস নিয়েই তো এখন আমার লাইফ। আমি এর বাইরে আর কিছু নিয়েই ভাবি না। একসময় একজনকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু সে কোনোদিন আমার অনুভূতির মূল্য বোঝেনি। উল্টো আমারই কিছু কাছের বন্ধুরা তাকে এতটাই বিশ্বাস করতো যে আমার সাথে ওরাও সব সম্পর্ক শেষ করে দিল। এখন তাই জীবনে কি হলো না হলো তা নিয়ে আর কোনো কিছু যায় আসে না। জিয়ার মুখের এই কষ্টের ইতিহাস শুনে রাফির চোয়াল শক্ত হয়ে যায়। সে গাড়ি চালাতে চালাতেই বলে, তুমি কি পাগল জিয়া? একটা ফালতু ছেলের জন্য নিজের লাইফ এইভাবে নষ্ট করছো? ভুলে যাও তাকে, যে তোমার মতো মেয়ের ভালোবাসাটাই কোনোদিন বোঝেনি। সে তোমার এই স্যাক্রিফাইসের দাম কোনোদিন দেবে না। পারবো না স্যার। মন থেকে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে ভুলে যাওয়া যায় না। আপনিও যদি আজ আমার জায়গায় থাকতেন তবে কিছুতেই পারতেন না। কোনোদিন সত্যিই কাউকে নিজের চেয়েও বেশি ভালোবেসে দেখবেন স্যার, তাহলে বুঝবেন এই কষ্টটা কত বড়। ভালো তো আমি অলরেডি বেসে ফেলেছি। রাফি খুব আস্তে করে কথাটা আওড়ালো, কিন্তু নীরবতার কারণে যে স্পষ্ট সেই কথাটা শুনতে পেয়েছে। সে বলল, কিছু বললেন স্যার আপনি? আমাদের ভার্সিটি এসে গেছে, নামো এবার, বাই। জিয়া গাড়ি থেকে নেমে গেল। সে গাড়ি থেকে নেমে আর একবার গভীর দৃষ্টিতে ঘুরে তাকালো রাফির দিকে, কিন্তু রাফি আর একবারের জন্য জিয়ার দিকে তাকালো না। জিয়া গাড়ি থেকে নামার সাথে সাথেই রাফি গাড়িটা আবার স্টার্ট দিয়ে চলে যায়। জিয়া এতক্ষণে ভার্সিটিতে এসে পৌঁছে গেছে। প্রথম ক্লাস বিজয় স্যারের জিওলজি। জিয়া এসে দেখে তখনও স্যার আসেননি। ও তাড়াতাড়ি একটা জায়গায় গিয়ে বসে পড়ে। রুমে বেশি স্টুডেন্ট নেই, কারণ ক্লাস শুরু হতে এখনও 20 মিনিট বাকি। ও বসে বসে ভাবতে থাকে, এইসব কথা স্যার কেন বলছিলেন? আমার চোখে ভালোবাসা দেখতে চান ওনার জন্যে? না, এটা কখনোই সম্ভব না। যখন ও এইসব ভাবনায় ডুবে থাকে তখনই হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসে। ও চেক করে। মেসেজটা দেখা মাত্রই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নেহালের সাথে একটা মেয়ের ছবি। নেহাল, যাকে জিয়া মন থেকে ভালোবাসতো। নিচে ক্যাপশনে লেখা হ্যাপি প্রমিস ডে। আর যে এই ছবিটা পাঠিয়েছে সে মেসেজ করে, আমি তোকে আগেই বলছিলাম জিয়া, ও তোর ভালোবাসার যোগ্য না। ও মেয়েদের নিয়ে খেলা করতে জানে, ভালোবাসতে জানে না। দেখ নিজের চোখে এবার। জিয়া চুপচাপ ফোনটা ব্যাগে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বুক ফেটে কান্না আসে। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে আসে। ও উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকে ভার্সিটির করিডোরে। পায়ে জোর নেই, তবুও ছুটতে থাকে যেন এই দৌড়েই কোনো একটা কষ্ট পেছনে ফেলে আসা যাবে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা বলিষ্ঠ হাত ওকে আঁকড়ে ধরে। ও চোখ খুলে দেখে রাফি। তুমি কি পাগল হয়ে গেছো জিয়া? এখনই তো পড়ে যেতে। আই এম সরি স্যার। কথাটা বলেই ও যেই বেরিয়ে যাবে রাফি ওর হাত ধরে টেনে থামায়। কোথায় যাচ্ছ? এসো আমার সাথে, কথা আছে। রাফি ওকে নিয়ে পাশের একটা রুমে ঢুকে জিয়াকে বসায়। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে ও কাঁদছিল, আর এখনও কেঁদেই চলেছে। রাফি ওকে পানি খেতে বলে, কিন্তু জিয়া তাও থামে না। জানালার পাশে দাঁড়িয়ে রাফি ওকে লক্ষ্য করতে থাকে। এই কান্না ভেজা চোখেও ওকে অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে বুকের ভেতর। ইচ্ছে করছে ওকে নিজের কাছে টেনে নিতে, ইচ্ছে করছে একটা উষ্ণ পরশে বুঝিয়ে দিতে যে আমি আছি সবসময় তোমার পাশে, কিন্তু কিছুই করতে পারছে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর চোখের জল দেখা ছাড়া। মনে মনে ভাবে,
এই মেয়েটার কষ্টে কেন এত লাগছে আমার। হঠাৎ জিয়া বলে ওঠে, আজ স্যার আই প্রমিস ইউ আমি সব ভুলে যাব। নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য বাঁচব। সেই সব বন্ধুদের ঘিরে বাঁচব যারা আমাকে শুধু বন্ধু না নিজের বোনের মতো ভালোবাসে। আর সেই সব বাচ্চাদের জন্য বাঁচব যাদের পৃথিবীটা আমাকে ঘিরেই। রাফির মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। আই অ্যাম প্রাউড অফ ইউ জিয়া, আমি জানি তুমি পারবে। জিয়া ওর দিকে তাকাতেই রাফি ওখান থেকে বেরিয়ে যায়। জিয়াও চোখ মুছে ক্লাসে ফিরে আসে। সন্ধ্যার দিকে অন্য এক জায়গায় বসে আছে ফারুক আর আতিক। ফারুক বলল, আতিক, একটা গোপন খবর পেয়েছি। ক্র্যাক গ্যাং হলো রনির ছোট ভাই, কিন্তু সে এখন কোথায় কিভাবে আছে জানি না। রনি? ওই যে মিজানের দুই ছেলে ছিল, রনি আর রাফি। ছোটটা তো লুকিয়ে ছিল, না হলে শালাকে সেই দিনই মেরে ফেলতাম। বড়টাকে তো মেরেই দিয়েছি। মিজানের সব টাকা আমাদের হয়ে গিয়েছে, পুরো 50 কোটি। তাহলে এখন কি হবে? মনে হচ্ছে রাফি মারছে আমাদের বন্ধুদের একে একে। এরপর পালা হয়তো আমাদের হবে। দেখছি ব্যাপারটা। আগে ভার্সিটি থেকে 30 কোটি টাকা উদ্ধার করতে হবে। আমি আজকেই যাব সেখানে। সব পরিস্থিতি বুঝে নিতে হবে ভালো করে। একটা কাজ করলে কেমন হয় ফারুক? কি? সামনে 14ই ফেব্রুয়ারি ছেলেমেয়েরা আনন্দে ব্যস্ত থাকবে। সেই দিন ছোটোখাটো একটা ঝামেলা বাঁধিয়ে দাও, সবাই সেটা নিয়ে ব্যস্ত থাকবে। আর তোমার লোকেরা গিয়ে চুপচাপ টাকাগুলো তুলে আনবে। ভালো বলেছেন। আচ্ছা, আমি যাই দেখি। ফারুক বেরিয়ে পড়ে। কিছু সময় পর ভার্সিটিতে এসে পৌঁছায়। চারদিকে তাকিয়ে দেখে স্টুডেন্টরা ঝুঁটি বেঁধে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। মনে মনে হিংস্র একটা হাসি ফুটে ওঠে ও ঠোঁটে। সে বলে, যত বড় এই কদিন মজা করে নাও। প্রেম দিবসে আমি তোমাদের সবার থেকে ভালোবাসা কেড়ে নেব। তোমাদের মুখের এই হাসিকে যদি কান্নায় পরিণত না করি, তাহলে আমার নামও পাল্টে ফেলবো। ভাবতে ভাবতে নিজের মনে হেসে ওঠে ফারুক। অন্যদিকে রাফি দাঁড়িয়ে আছে তার সিক্রেট রুমে। সৌরভ এসে হাজির হয়। বস, খবর আছে 14 তারিখে ভার্সিটিতে আসবে ফারুকের গ্যাং। কেন? ওরা আতিকের টাকা নিতে আসবে। আর যেখানে রাফি নামের কাউকে পাচ্ছে, সন্দেহ হলেই তুলে নিয়ে যাচ্ছে জেরা করার জন্য। মেরেও ফেলছে। ও, এই ব্যাপার? আচ্ছা, সমস্যা নেই। বস, আরেকটা খবর আছে। কি? ফারুকের ছেলের নাম নেহাল। সেই এখন তার বাবার পুরো ব্যবসা সামলায়। আচ্ছা, তাহলে এবার আমাদের সব গ্যাংকে নিয়ে এসো। ভার্সিটিতে সবসময় নজর রাখতে হবে। সৌরভ মাথা নেড়ে চলে যায়। রাফি একা দাঁড়িয়ে থাকে নিজের চিন্তায় ডুবে। চোখে মুখে একটা কঠিন সংকল্পের ছাপ। রাত ঘনিয়ে আসে। রাফি তার সিক্রেট জায়গায় বসে ভাবছে, নেহালকে খুঁজে বের করতেই হবে যে করেই হোক। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ও। কিছু দূর যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করে যে একটা গলি থেকে বেরিয়ে আসে। কৌতূহলে ওর ভ্রু কুঁচকে যায়। মনে মনে ভাবে, এই সময়ে ও বাইরে কি করছে? এখন তো প্রায় 8টা বাজতে চললো। ও আবার স্মোকিং করছে না তো? ও গাড়িটা এগিয়ে নিয়ে যায়। জিয়ার কাছাকাছি এসে গাড়িটা দাঁড় করায় আর কাজটা নামিয়ে দেয়। তুমি এই সময় এখানে? হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে জিয়া হক চুকিয়ে যায়। পেছনে ঘুরে দেখে রাফি গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে আছে। এটা দেখে ওর একটু সাহস ফিরে আসে। পায়ে পায়ে এগিয়ে যায় ও। ডেকেছিলেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলে এই সময়ে? আসলে স্যার, আমি একটা বাচ্চাকে পড়াতে এসেছিলাম। ও আচ্ছা, তাহলে এখন বাড়ি যাবে তো? হ্যাঁ স্যার। গাড়িতে ওঠো, ড্রপ করে দিচ্ছি। না না স্যার, আমি চলে যাব। কি ভাবছো, উল্টো পাল্টা কিছু করবো কি না? এ মা, না না স্যার, আমি ওসব ভাবিনি। তাহলে এত কি ভাবছো? স্যার, লোকজন আপনাকে খারাপ ভাববে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। জিয়া আর কি বলবে, চুপচাপ গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে। শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। তারপর রাফি বলে ওঠে, এসো, টিউশনের সময়টা একটু বিকেলের দিকে রাখতে পারো তো? না মানে বিকেলে আমার পড়া থাকে, তাই। আর বুঝেছি, তোমার ফোন নম্বরটা দাও তো। শুনতে পাওনি? না মানে কি হবে স্যার? তোমাকে আমি সেই এক্সপ্লেনেশন দেব না। জিয়া চুপচাপ ফোন নাম্বারটা দিয়ে দেয়। হয়তো অন্য কেউ হলেই দিত না, কিন্তু সত্যি বলতে ও রাফিকে বিশ্বাস করে।
কোনো এক অজানা কারণে রাফির নাম্বারটা চেক করার জন্য কল করে, আর জিয়াও রাফির নাম্বারটা সেভ করে নেয়। আবার দুজনেই চুপ করে যায়। হঠাৎ জিয়া বলে ওঠে, স্যার আমি এখানেই নেমে যাই। এখানে কেন? স্যার আমি অটো করে চলে যাব। রাফিও বুঝে যায় এভাবে ওকে বাড়ি পৌঁছে দিতে গেলে হয়তো জিয়ার সমস্যা হতে পারে, তাই ও আর কথা বাড়ায় না। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না অটো পাচ্ছ আমি এখানে অপেক্ষা করব। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ একজন মাতাল কোথা থেকে এসে জিয়ার পাশে দাঁড়ায়। জিয়া এ ধরনের লোককে খুব ভয় পায়, তাই সরে গিয়ে রাফির অন্য পাশে দাঁড়ায়। রাফি ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছ নাকি? কই না তো। এবার জিয়ার তোতলামি দেখে রাফি হেসে ফেলে। ওর হাসি দেখে জিয়া অবাক হয়ে যায় আর ভুল করে ওর মুখ থেকে বেরিয়ে যায়। এখন এইভাবে হাসতে আপনাকে একটু গোমড়ামুখ লাগছে না? সব সময় এইভাবে হাসবেন। এরকম রেগে থাকেন কেন বলুন তো? কি বললে? আমি গোমড়ামুখ? না না মানে কি? আমি ওভাবে বলিনি। এবার ভয়ে জিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তাহলে কিভাবে বলতে চেয়েছো? আরে কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। জিয়া তাও কেঁদে চলে। আসলে ওকে কেউ কোনোদিন বকে না বাড়িতে, তাই কেউ যদি উঁচু স্বরে ওকে একটু বকে দেয় ও কেঁদে ফেলে। রাফি বুঝতে পারে না কিভাবে জিয়ার এই কান্না থামাবে। চারপাশে তাকিয়ে দেখে রাস্তার কয়েকজন লোক এদিক ওদিক দিয়ে যাচ্ছে, যে কেউ দেখে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করছে ওর, তবুও জিয়া থামছে না, কেঁদে চলেছে অঝরে। কাঁধ কাঁপছে ফোপানোর তালে তালে। জিয়া প্লিজ স্টপ। কেউ দেখতে পেলে উল্টাপাল্টা ভাববে যে আমি কিছু করেছি। প্লিজ কেঁদো না। করছেনই তো, সব সময় আমাকে বকেন, কাল তো চরও মেরেছেন। বলে আবার কান্না শুরু করে দেয় জিয়া, এবার আরেকটু জোরে। রাফি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কি বলবে ভেবে পায় না। ওর মাথার ভেতর শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই মেয়েটার চোখের জল ও সহ্য করতে পারছে না কিছুতেই। কি করবে না বুঝতে পেরে রাফি হঠাৎই ওকে জড়িয়ে ধরে ফেলে। আচ্ছা বাবা, আই অ্যাম সরি, প্লিজ কেঁদো না, প্লিজ স্টপ। তোমাকে এভাবে কাঁদতে দেখতে আমার ভালো লাগে না, জানো তো। জিয়া তো এদিকে পুরো অবাক হয়ে যায়। শরীরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায় ওর, তারপর কিছুটা লজ্জায়ও পড়ে যায়। বুকের ভেতর একটা অচেনা শিহরণ খেলে যায়। ও আস্তে আস্তে নিজেকে রাফির বাহুবন্ধন থেকে সরিয়ে নেয়, মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখের জল মুছে ফেলার চেষ্টা করে হাতের উল্টো পিঠ দিয়ে। রাফিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে নিজের কাজে, মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? উফ রাফি, তুই একদম পাগল হয়ে গেছিস। কিন্তু কোথাও একটা শান্তিও লাগছে ওর, যেন জিয়ার কান্না থামানোর এটাই ছিল একমাত্র উপায়। ওরা দুজন আর কিছু বলার আগেই একটা অটো এসে দাঁড়ায় ঠিক সামনে। হ্যাঁ বলে ও তাড়াতাড়ি অটোতে গিয়ে উঠে বসে, একবারও পেছনে ফিরে তাকায় না, লজ্জায় মুখটা নামিয়ে রাখে। পৌঁছে কল করে দিও। হ্যাঁ ঠিক আছে। অটো চলতে শুরু করে। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। অটোটা যতক্ষণ না চোখের আড়াল হয় তারপর নিজের গাড়িতে উঠে বসে, স্টিয়ারিং ধরে বসে থাকে কিছুক্ষণ চুপচাপ, তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসে ও, কিন্তু ওর মাথায় বারবার সেই মুহূর্তটাই ঘুরে ফিরে আসে। জিয়াকে জড়িয়ে ধরার মুহূর্তটা, ওর কাটা ভেজা চোখ, ওর অবাক হয়ে যাওয়া মুখটা, মুখে আপনা থেকেই এক চিলতে হাসি ফুটে উঠছে বারবার। ঘরে ঢুকেও ও একা একা হাসছে নিজের মনে। একই অবস্থা জিয়ারও। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ও, সে মুখ গুজে পাগলের মতো মিটিমিটি হাসতে থাকে। বুকের ভেতর একটা অন্যরকম অনুভূতি খেলা করছে, যেটা ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ফারুক আর আতিক বসে আছে নিজেদের গোপন আস্তানায়। ঘরের ভেতর সিগারেটের ধোঁয়ায় ভারী পরিবেশ। এমন সময় নিহান এসে হাজির হয় দরজা ঠেলে। এসে বাবার সামনে বসে নিজেও একটা সিগারেট ধরায়, একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ে, তারপর বলতে শুরু করে, বাবা টাকা কোথায় আছে জানি, তবে একটা কথা বলার আছে। ভার্সিটিতে নতুন একজন টিচার এসেছে, তাকে সিসি ক্যামেরায় দেখেছি তোমার নামের একটা মেয়ের সাথে কথা বলতে। ইমরানরাও কথা বলছিল মেয়েটার সাথে। ওই মেয়েটা সেই টিচারকে আনাপ অফিসারের ড্রাগসের ব্যবসা সংক্রান্ত সব কিছু বলে দিয়েছে। তবে স্যারের নাম রাফি, যতদূর ধারণা সে সব কিছু জানে, কারা কারা জড়িত সবাই জানে। এখন কি করবে? ফারুকের কপালে ভাঁজ পড়ে খবরটা শুনে। কিছুক্ষণ চুপ করে থেকে ধোঁয়া ছেড়ে বলে ওঠে, সময় হয়ে এসেছে ক্ষমতা দেখানোর। এবার ভার্সিটিতে গিয়ে সবাইকে বুঝিয়ে দিতে হবে আমার ক্ষমতা থেকে কি কি করতে পারি। পুলিশ ফোর্স নিয়ে, আমাদের গ্যাং নিয়ে ভার্সিটিতে যাব। ঠিক আছে, আমি তাহলে আগে ভার্সিটিতে গিয়ে সবটা দেখে আসি।
বলে নেহাল উঠে দাঁড়ায়। চোখে মুখে একটা হিংস্র প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট। পরের দিন সকালে ভার্সিটিতে যায় নেহাল। রোদ পড়েছে ক্যাম্পাসের গাছপালায়। স্টুডেন্টরা যে যার মতো ক্লাসে যাচ্ছে। জিয়া তখন বসে আছে একটা বেঞ্চে, হাতে বই নিয়ে, মনটা এখনও কালকের সন্ধ্যার কথা ভেবে অন্যমনস্ক। এমন সময় নেহাল ওর কাছে এগিয়ে আসে, মুখে একটা চেনা হাসি ঝুলিয়ে। জিয়া নেহালকে দেখা মাত্রই মুখটা শক্ত করে যায়, বই বন্ধ করে চলে যেতে চায়। তখনই নেহাল ওর হাত ধরে ফেলে শক্ত করে। কই যাও তুমি? জিয়া ঝটকা দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে, চোখে মুখে ঘৃণা স্পষ্ট। আপনার সাথে কোনো কথা নেই আমার। কে আপনি? এভাবে বলো না, আমার সাথে তোমার তো বছরের সম্পর্ক ছিল। জিয়া আরো জোরে ঝাড়ি দিয়ে নেহালের হাত থেকে ছাড়িয়ে চলে যেতে চায়। নেহাল পিছু পিছু এসে আবার সামনে দাঁড়িয়ে পড়ে, গলার স্বর নরম করে বলে ওঠে, এখনো ভালোবাসি তোমাকে। কথাটা শুনে জিয়ার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তখন নেহাল পকেট থেকে ফোন বের করে তার সাথে ঘনিষ্ঠ হওয়া কোনো এক মেয়ের ছবি দেখায়, যেন প্রমাণ করতে চায় তার ভালোবাসা কতটা গভীর। জিয়া রাগে ঘৃণায় জ্বলে ওঠে ভেতরে ভেতরে। তবুও নেহাল ওর হাত ধরে রাখে, ছাড়ে না কিছুতেই। বারবার জিয়া হাত ছাড়াতে বলে, চিৎকার করে বলে ছেড়ে দিতে, কিন্তু নেহাল ছাড়ে না, উল্টো আরও শক্ত করে চেপে ধরে। এক পর্যায়ে জিয়া রাগে অন্ধ হয়ে গিয়ে সজোরে একটা চড় বসিয়ে দেয় নেহালের গালে। নেহাল হঠাৎ চড় খেয়ে মুহূর্তের জন্য থমকে যায়, তারপর রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে তার। জিয়াকে ধরতে যায় আবার। ঠিক তখনই জিয়া ভয়ে চিৎকার করে ওঠে সজোরে। আশেপাশে যারা ছিল সবাই ঘুরে তাকায় শব্দ শুনে। এমন সময় দূর থেকে দৌড়ে আসে রাফি, চোখে মুখে স্পষ্ট উদ্বেগ আর রাগ। কাছে এসেই নেহালকে সজোরে একটা ঘুষি মারে মুখ বরাবর। নেহাল টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। রাফি জিয়াকে নিজের আড়ালে টেনে নেয়, ওকে আগলে দাঁড়ায় নেহালের সামনে, চোখে জ্বলন্ত আগুন। নেহাল, তুই তো জানিস না আমি কে? শান্তিনীর এনজিওর মালিক ফারুকের ছেলে। তোর বাপ তো শালা গরিবের টাকা মেরে বড়লোক হয়েছে। নেহাল মাটি থেকে উঠে দাঁড়ায়, মুখ মুছতে মুছতে ঠোঁটের কোণে রক্ত। রাগে কাঁপতে থাকে ওর শরীর। হঠাৎই কোমরে গোজা ছুরিটা বের করে সজোরে রাফির পেটে বসিয়ে দেয়, কোনো পূর্বাভাস ছাড়াই। রাফি ব্যথায় কুঁকড়ে যায়, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে 5টা গাড়ি এসে ধুলো উড়িয়ে থামে ক্যাম্পাসের সামনে। নেহাল হিংস্র চোখে তাকিয়ে বলে ওঠে, তুই তো শালা টিচার না, তুই তো মাফিয়া। তুই তো ক্র্যাক গ্যাংয়ের লিডার রাফি, তাই না? তুই আমার বাবাকে মারতে এসেছিস, তোকে তো আজকে শেষ করে দেব। গাড়ি থেকে নেমে আসে ফারুক আর আতিক, পেছনে আরও কয়েকজন লোক। ভার্সিটির চারপাশে একটা থমথমে নীরবতা নেমে আসে। সবাই ভয়ে জড়সড় হয়ে দূর থেকে দেখতে থাকে। রাফি পেটের ক্ষত চেপে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, রক্ত ভিজিয়ে দিচ্ছে তার জামা। জিয়া দূর থেকে সবটা দেখে দিশেহারা হয়ে দৌড়ে আসে, রাফির পাশে বসে ওকে জড়িয়ে ধরে, চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। কিচ্ছু হবে না আপনার, প্লিজ নিজেকে সামলান। নেহাল, কেন এমন করছো তুমি? জিয়ার গলা কাছে কান্নায়, হাত দিয়ে চেপে ধরার চেষ্টা করছে রাফির ক্ষত স্থান, কিন্তু রক্ত থামছে না কিছুতেই। চারপাশে ভার্সিটির স্টুডেন্টরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে এগিয়ে আসে না। নেহাল এই পুরো দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি ফুটিয়ে দাঁড়িয়ে থাকে, যেন এতদিনে লুকিয়ে রাখা আসল রূপটা আজ প্রকাশ করে ফেলে ও নিশ্চিন্ত হয়েছে। রাফি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়, পেটের ক্ষত থেকে রক্ত ঝরছে তখনও, কিন্তু চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু একটা হিমশীতল দৃঢ়তা। জিয়ার দিকে ঘুরে তাকিয়ে গলার স্বর নরম কিন্তু দৃঢ় করে বলে, জিয়া, তুমি সরে যাও এখান থেকে প্লিজ, যা বলছি শোনো। জিয়া কিছু বুঝে ওঠার আগে রাফি কোমর থেকে একটা পিস্তল বের করে আনে, চোখের পলকে নেহালের বুক বরাবর তাক করে পরপর দুটো গুলি চালায়। বুলেট দুটো নেহালের বুক ভেদ করে যায়, ও একটা শব্দও করতে পারে না, দপ করে মাটিতে লুটিয়ে পড়ে। জিয়া চমকে উঠে ভয়ে 2 হাতে মুখ চেপে ধরে চিৎকার করে পিছিয়ে যেতে থাকে। চোখের সামনে এই দৃশ্য দেখে ওর সারা শরীর কাঁপতে থাকে। ফারুক চিৎকার করে রাফির দিকে ছুটে আসে, চোখে মুখে প্রতিহিংসার আগুন। ঠিক তখনই 10টা গাড়ি এসে গোটা ভার্সিটিকে ঘিরে ফেলে চারদিক থেকে। গাড়ি থেকে নেমে আসে সৌরভ সহ 50 জন ছেলে, প্রত্যেকের হাতে মেশিন গান। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা ক্যাম্পাস। ফারুকের সাথে আসা লোকজন আর তাদের সাথে থাকা
পুলিশদের একে একে গুলি করে ফেলে দেয়া হয়। চারদিকে শুধু আর্তনাদ আর গুলির শব্দ। কিছুক্ষণের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে যায়। মাটিতে পড়ে থাকে একের পর এক নিথর দেহ। বেঁচে থাকে শুধু দুজন, আতিক আর ফারুক। ভয়ে থরথর করে কাঁপছে দুজনেই। রাফি ধীর পায়ে এগিয়ে যায় ফারুকের দিকে। চোখে কোনো করুণা নেই, পিস্তল তাক করে সরাসরি ফারুকের পায়ে গুলি চালায়। ফারুক ব্যথায় চিৎকার করে ঠাস করে মাটিতে পড়ে যায়। পা চেপে ধরে গড়াগড়ি খেতে থাকে। এরপর রাফি আতিকের দিকে ঘুরে ওর পেটেও গুলি করে দেয়। আতিক যন্ত্রণায় কুঁকড়ে যায়, মুখ দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে আসে। রাফি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে দুজনের কাছে। গলার স্বরে জমে থাকা বছরের পুরনো ক্ষোভ ঠিকরে বেরিয়ে আসে। তোরা আমার ভাইকে কুপিয়েছিলি টাকার লোভে, আজ তোরা কেউ বাঁচবি না। মা বাবা মারা যাওয়ার পর ভাই আমার পাশে ছিল, শালা তোরা ওকে শান্তি দিসনি। ফারুক রক্তাক্ত মুখে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে, আমরা তো শুধু টাকার জন্য, ওটা তো ব্যবসা ছিল রাফি। তোর ভাইকে এভাবে মারার কথা ছিল না। রাফির চোয়াল শক্ত হয়ে যায় কথাটা শুনে। চোখে জল চিকচিক করে ওঠে পুরনো স্মৃতির ভারে। মনে পড়ে যায় সেই দিনটা, যেদিন ওর দাদা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। আর সেদিন থেকেই ও একা লড়াই করে এসেছে এই পৃথিবীতে। প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেঁচে থেকেছে বছরের পর বছর। ব্যবসা? আমার ভাইয়ের জীবন তোদের কাছে শুধু ব্যবসা ছিল? আর কোনো কথা না বলে রাফি একে একে দুজনকেই গুলি করে দেয়, বুকে পেটে মাথায়। মুহূর্তের মধ্যেই দুজনেরই নিথর দেহ হয়ে যায় মাটিতে। চারদিকে শুধু লাশের সারি, রক্তের গন্ধ ভাসছে বাতাসে। রাফি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে সেই দৃশ্যের সামনে, তারপর হঠাৎই ভেঙে পড়ে। হাঁটু মুড়ে বসে পড়ে মাটিতে। বছরের জমে থাকা কষ্ট আর একাকিত্ব চোখের জল হয়ে গড়িয়ে পড়তে থাকে। জোরে জোরে কাঁদতে থাকে ও, যেন এতদিনের সব চাপা কষ্ট আজ একসাথে বেরিয়ে আসে। জিয়া? জিয়া দূরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। রাফির ডাক শুনে ধীরে ধীরে এগিয়ে আসে। চোখে তখনও ভয়ের রেশ। রাফি ওর দিকে তাকিয়ে ভাঙা গলায় বলতে শুরু করে, আমি কোনো টিচার না জিয়া, আমি একজন মাফিয়া। কিন্তু আমি প্রতারক নই। আমি ভালোবাসতে জানি, কখনো ছেড়ে যাব না। জানি তুমি যদি পাশে থাকো তাহলে আমি সারা জীবন তোমার হয়ে থাকব, কখনো ছেড়ে যাব না। প্লিজ আমাকে রেখে যেও না জিয়া। জিয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে কথাগুলো শুনে। এতক্ষণের ভয়, আতঙ্ক সব যেন এক মুহূর্তে গলে গিয়ে অন্য একটা অনুভূতিতে পরিণত হয়। ও আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে, বুকে মুখ গুজে কাঁদতে থাকে। আমিও ভালোবাসি আপনাকে অনেক আগে থেকে। আপনি যাই হন না কেন, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। রাফিও ওকে শক্ত করে জড়িয়ে ধরে, চোখের জল আর থামছে না কারো। দুজনেই কাপা গলায় একে অপরকে বলতে থাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। চারপাশের ধ্বংসস্তূপ আর রক্তের মধ্যেও যেন দুটো মানুষ খুঁজে পায় নিজেদের ভালোবাসার নিরাপদ আশ্রয়। জিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, আপনাকে হারাতে পারবো না আমি, একদম না। আপনি সুস্থ হয়ে যান, আমি সব সময় আপনার পাশে থাকবো। রাফি জিয়ার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। চোখে তখনও জল, কিন্তু ঠোঁটে এক টুকরো স্বস্তির হাসি ফুটে ওঠে। তুমি আছো বলেই আমি বাঁচতে চাই জিয়া, তুমি আমার শেষ আশ্রয়। দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দুজনের কাছে সেসব কিছুই মূল্যহীন। রক্তাক্ত এই ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়েও দুজনের চোখে তখন শুধু একে অপরকে ঘিরে নতুন এক ভবিষ্যতের স্বপ্ন, যেখানে অতীতের সব অন্ধকার পেছনে ফেলে তারা একসাথে নতুন করে বাঁচবে।